আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম সবাইকে। আজকে আমাদের আইএমএসবির পক্ষ থেকে আমরা নিয়ে আসছি তোমাদের জন্য ওয়ান শট এমসিকিউ সলভিং ক্লাস। আমাদের ক্লাসটা হচ্ছে মূলত কাদের জন্য? মূলত হচ্ছে আমাদের এসএসসি 26কে আমরা ফোকাস করতেছি। এসএসসি 26কে ফোকাস করে আমরা কি নিয়ে আসছি তোমাদের জন্য? লাস্ট সেকেন্ড সার্ভাইভাল ব্যাচ। এই লাস্ট সেকেন্ড সার্ভাইভাল ব্যাচের আসলে এই কাজটা কি, যে আমরা হচ্ছে তোমাদেরকে একদম শেষ সময়ে এসে তোমাদেরকে একটু গাইড করব যে তোমরা আসলে কিভাবে পড়াশোনা করবা এবং তোমাদের প্রিপারেশনের জন্য যা কিছু দরকার তা আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা মূলত কাদেরকে সাপোর্ট করতেছি? আমরা মূলত হচ্ছে এসএসসি 26-এর যাদের হচ্ছে প্রিপারেশন ভালো না, যেরকম এটা হইতে পারে তোমার বিশেষ করে আমাদের সায়েন্স গ্রুপটাকে আমরা ফোকাস করতেছি। এছাড়া অন্য গ্রুপের যারা আছো তাদের জন্য হচ্ছে আমরা এই যে আইসিটি এবং হচ্ছে ম্যাথ, এই সাবজেক্টগুলোর হচ্ছে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে তোমাদের মনে করো যেই সাজেশন লাগে, সেই সাজেশনগুলো যতটুকু সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ফ্রিতেই। আর সায়েন্সের যারা আছো তোমাদের জন্য একটা আলাদা এক্সাম ব্যাচ আছে, সেটা হচ্ছে আমাদের পেইড। এছাড়া আমাদের যে ক্লাসগুলো সেগুলো হচ্ছে তোমরা ফ্রিতে করতে পারবা। আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং হায়ার ম্যাথ এগুলো নিয়ে আমরা অলরেডি লাইভ ক্লাস নিয়ে আসতেছি, সেগুলোতে তোমরা চাইলে যুক্ত হতে পারো। ঠিক আছে? তো সেগুলো নিয়ে আমরা কথা না বাড়াই, আপাতত আমরা হচ্ছে আমাদের পড়াশোনার দিকে আগাই। ঠিক আছে? তো আজকে আমাদের ক্লাসটা হবে ওয়ান শট একটা ক্লাস। আইসিটিতে আমাদের শর্ট সিলেবাসে মানে যতগুলা এমসিকিউ আমাদের প্র্যাকটিস করা দরকার, সেই রকম পরিমাণে এমসিকিউ কিন্তু আমরা এই ক্লাসটাতে প্র্যাকটিস করব। তো চলো আমরা হচ্ছে শুরু করে দিই। আচ্ছা, তো চলো প্রথমেই হচ্ছে আমরা চলে যাই আমাদের পড়াশোনায়। এই যে এখানে দেখো আমাদের দ্বিতীয় অধ্যায় আছে। প্রথমে আমাদের সিলেবাসের মধ্যে দ্বিতীয় অধ্যায়টাতে তো আমরা পড়াশোনা করব যে আমাদের এখানে প্রশ্নে বলা আছে, দেখো, কম্পিউটারে আউট অফ মেমোরি মেসেজটা দেখলে কোনটি অধিক ব্যবহার করতে হবে, কোন জিনিসটি অধিক ব্যবহার করতে হবে? এখানে আমাদের উত্তরটি কি হবে? উত্তরটি হবে হচ্ছে আমাদের, এখানে উত্তরটি হবে আমাদের র্যাম। সরি, র্যাম না, এই জিনিসটাতে আমাদের উত্তরটা হবে হচ্ছে রম। রমই হচ্ছে সরি আমি ভুল বললাম। আউট অফ মেমোরি বললে এটা র্যামই হবে। এটা হচ্ছে র্যাম। আউট অফ মেমোরি যখন বলবে তখন সেটা হচ্ছে আমার র্যামের ঘাটতি বোঝাচ্ছে, যে আমার র্যামে হচ্ছে ঘাটতি আছে। আর র্যান্ডম অ্যাক্সেস মেমোরি যেটা, সেটার ঘাটতি থাকলেই তখন দেখাবে যে এটা হচ্ছে তুমি আউট অফ মেমোরি। আচ্ছা, তারপরে হচ্ছে আমার বিপ সাউন্ড। বিপ সাউন্ড দেয় সাধারণত কোনটি নষ্ট হলে? এই বিপ সাউন্ডের জিনিসটাও হবে হচ্ছে, উত্তর হবে র্যাম। র্যাম যখন নষ্ট হয়ে যাবে তখন হচ্ছে তোমাকে একটা বিপ সাউন্ড দিবে। তোমার যে সিপিইউটা আছে সেখান থেকে হচ্ছে একটা বিপ সাউন্ড আসবে। ঠিক আছে? তারপর হচ্ছে তোমার কম্পিউটার মাদারবোর্ডে সংযুক্ত যে ব্যাটারিটা থাকে সেটার নাম কি? সেটার নামটা মনে রাখবা, যে সেটার নাম হচ্ছে আমাদের সিএমওএস। কম্পিউটার মাদারবোর্ডে সংযুক্ত ব্যাটারিটার নাম কি? ব্যাটারিটার নাম হচ্ছে সিএমওএস। একদম মুখস্থ, এটা মনে রাখাই লাগবে। তারপর হচ্ছে আমাদের কম্পিউটারে কাজ করার গতি বজায় রাখার জন্য ব্যবহার করা হয়, কি কি ব্যবহার করা হয় ভাই? ডিস্ক ক্লিন আপ ব্যবহার করা হয়, তারপরে হচ্ছে ডিস্ক ডিফ্র্যাগমেন্টর ব্যবহার করা হয়, ডিফ্র্যাগমেন্ট। এখন তোমাদের মনে হতে পারে, ভাই ডিস্ক ফরম্যাটও তো হতে পারে কেন? আমরা আমাদের যখন দেখা যায় যে আমরা ফোনের ক্ষেত্রেই যখন দেখা যেত যে আমাদের মেমোরিটা ওভারলোডেড হয়ে গেছে বা কোনো একটা কিছু হইলো, তখন আমরা কি করি? জিনিসটাকে ফরম্যাট দিয়ে দিই। ফরম্যাট দিয়ে দিলে কি হয়? যে ফরম্যাট দিয়ে দিলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। কিন্তু ফরম্যাটের আসল কাজ কিন্তু এইটা না। ফরম্যাটের কাজটা হচ্ছে যে তোমার ডিস্কটাকে আবার নতুন করে সে সাজাবে, নিজের মতো করে সাজাবে। এটা হচ্ছে ডিস্ক ফরম্যাট। কিন্তু আমরা কি চাচ্ছি? আমরা হচ্ছে ক্লিন করতে চাচ্ছি। ক্লিন করে আমাদের গতিটা বজায় রাখার চেষ্টা করব। তো সেই জন্য আমরা ডিস্ক ক্লিন আপ আর ডিস্ক ডিফ্র্যাগমেন্ট, এই দুইটা জিনিস আমরা ইউজ করতে পারবো। তাহলে আমাদের আনসার হচ্ছে 1 আর 3। আচ্ছা, তারপর কম্পিউটারে কোন সফটওয়্যার ডিলিট করলে তার কিছু অংশ কোথায় থেকে যায়? কোনো সফটওয়্যার যদি ডিলিট করি তাহলে তার কিছু অংশ কোথায় থেকে যাবে সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো সেটার উত্তরটা হবে হচ্ছে আমাদের রেজিস্ট্রি।
আমাদের রেজিস্ট্রিতে এটার কিছু অংশ থেকে যাবে। এখন আবার 6 নাম্বার কোয়েশ্চেন আমাকে জিজ্ঞাসা করছে যে ডিলিট করা ফাইল রেজিস্ট্রির সব জায়গা থেকে মুছে ফেলতে কোন বাটন চাপতে হবে? আচ্ছা, এই যে বললো না যে রেজিস্ট্রিতে রয়ে গেছে, এখন রেজিস্ট্রি থেকে মুছে ফেলতে আবার কি করবা? তোমার হচ্ছে F3 বাটনটা চাপতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আসো যে জরুরি কিছু কাজের কথা লেখা থাকে কোন ফাইলে? এটা লেখা থাকে হচ্ছে আমাদের রিডমি ফাইল। রিডমি ফাইলটাতে হচ্ছে কম্পিউটারের জরুরি কিছু কাজের কথা এখানে লেখা থাকে। আচ্ছা, তারপর হচ্ছে যে কোনো সফটওয়্যার কম্পিউটারকে সক্রিয় ও চালু করতে সাহায্য করে কোনটি? আচ্ছা, কোন সফটওয়্যার কম্পিউটারকে সক্রিয় ও চালু হতে সাহায্য করে? এটা অবশ্যই হবে আমাদের হবে হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমই কিন্তু আমাদেরকে আমাদের যেই কম্পিউটার সেটাকে সক্রিয় করে তোলে। সেটাই কিন্তু আমাদের মূলত শো করে সবকিছুকে। তারপর হচ্ছে কম্পিউটারে বিপুল পরিমাণ তথ্য সঞ্চয় করে রাখা হয় কোথায়? বিপুল পরিমাণে তথ্য সঞ্চয় করে রাখা হয় আমাদের সিডি রম আর হচ্ছে হার্ড ডিস্ক। এখন ভাইয়া তোমাদের প্রশ্ন হইতে পারে যে ভাইয়া এই জায়গাতে আমার রম হইল না কেন? রম হইল না কারণ হচ্ছে রমের একটা ব্যারিয়ার থাকে, যে রম হচ্ছে কম্পিউটারের গুরুত্বপূর্ণ যেই মানে প্রোগ্রামের বা তার হচ্ছে তোমাদের সিস্টেমের যেই অংশটুকু সেটা হচ্ছে মূলত রমে সংরক্ষিত হয়। রম আসলে তোমরা কোনো তথ্য সঞ্চয়ের জন্য ব্যবহার করতে পারবা না, কারণ এটাকে বলা হয় হচ্ছে রিড অনলি মেমোরি। ঠিক আছে, রম মানে হচ্ছে রিড অনলি মেমোরি। তো এই রিড অনলি মেমোরিতে তুমি আসলে ওই সিস্টেমের বাইরের যে কোনো কিছু তুমি রাখতে পারবে না, চাইলেই যে কোনো কিছু রাখতে পারবে না। তাহলে আমাদের আনসার হচ্ছে এখানে বি নাম্বার, যে 1 ও 3। ঠিক আছে। আচ্ছা, তারপরে চলো আমরা পরের স্লাইডটাতে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাদারবোর্ড সংযুক্ত CMOS ব্যাটারিটি কার্যক্ষমতা যদি হারায় ফেলে তাহলে হচ্ছে কি ঘটে? মাদারবোর্ড সংযুক্ত CMOS ব্যাটারিটি যখন কার্যক্ষমতা হারায় ফেলবে তখন সেই ক্ষেত্রে কি ঘটবে আসলে? তখন সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে যে বায়োসের কোনো অপশন পরিবর্তন করলে তা হচ্ছে সেভ হবে না। বায়োসের কোনো অংশ যদি তুমি পরিবর্তন করো তাহলে সেটা আর সেভ হবে না। আচ্ছা, তারপরে হচ্ছে জিজ্ঞাসা করছে যে উক্ত কম্পিউটারে কিসের সমস্যা হতে পারে? উক্ত কম্পিউটারটিতে কিসের সমস্যা হতে পারে? ও আচ্ছা, এখানে একটু উদ্দীপক দেয়া আছে, সেটা আমার পড়া হয় নাই। উদ্দীপকে বলা আছে যে শাফকাত তার কম্পিউটারটি চালু করতে গিয়ে দেখলো যে সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু ডিসপ্লেতে কিছু আসতেছে না। ডিসপ্লেতে কিছু যখন দেখা যায় না তখন সেটা কার সমস্যা? সেটা হচ্ছে আমাদের র্যামের সমস্যা। র্যামের সমস্যার কারণে সেটা আসলে শো হয় না। তারপরে হচ্ছে শাফকাতের কম্পিউটারের সমস্যা সমাধানের উপায় হতে পারে কি? এক যেহেতু তার র্যামের সমস্যা তাহলে সে কি করবে? র্যাম খুলে পরিষ্কার করে লাগায় নিতে পারে, অথবা হচ্ছে নতুন একটা র্যাম লাগায় নিতে পারে। হার্ড ডিস্ক চেঞ্জ করে কোনো লাভ নাই ভাই। হার্ড ডিস্ক চেঞ্জ করে আমাদের কোনো লাভ হবে না। আমাদের কি র্যাম খুলে পরিষ্কার করতে হবে অথবা নতুন র্যাম লাগাই নিতে হবে। তাহলে আমাদের আনসার হচ্ছে 1 ও 3, এই সি নাম্বারটা। আচ্ছা, তারপরে আমরা দেখতেছি যে এখানে ফাহিমের কম্পিউটারের গতি দিন দিন কমে যাচ্ছে। এর জন্য ফাহিমের বন্ধু তাকে একটা সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটারের গতি বাড়াবার পরামর্শ দিল। এখন আমাকে জিজ্ঞাসা করতেছে যে এইখানে ফাহিমের বন্ধু তাকে যেই সফটওয়্যার ব্যবহারের পরামর্শ দিল সেই সফটওয়্যারটা আসলে কোন সফটওয়্যার সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে, তাই তো? তো আমরা কি এটা বলতে পারবো যে এটা আসলে কোন সফটওয়্যার? এটা হচ্ছে আমাদের কিছুক্ষণ আগেই আমরা পড়ে আসি, এটা হচ্ছে ডিস্ক ক্লিন আপ। ডিস্ক ক্লিন আপের মাধ্যমে মানে তোমার ডিস্কে যেই তথ্যগুলো আছে এইগুলা তুমি কমায় সেভ করা তথ্যগুলা তুমি একটু ডিলিট করে দিলা অথবা ক্লিন আপ করে ফেললা আর কি। ক্লিন আপ করলে কি হবে, যে জায়গাটা খালি হবে আর সেখানে তোমার কম্পিউটারের গতিটা একটু বাড়বে আর কি।
আচ্ছা, তারপরে হচ্ছে কম্পিউটার ঘন ঘন রিস্টার্ট হওয়ার কারণ কি? কম্পিউটার ঘন ঘন রিস্টার্ট হওয়ার কারণ হচ্ছে তোমার এখানে ও আচ্ছা, ওইটা তো উদ্দীপকের আলোকে না, এটা হচ্ছে ঘন ঘন রিস্টার্ট হয় কোন কারণে? আচ্ছা, ঘন ঘন রিস্টার্ট হয় হচ্ছে আমাদের কম্পিউটারে যদি ভাইরাস থাকে তখন হচ্ছে সেটা ঘন ঘন রিস্টার্ট হইতে পারে। এছাড়া আর কোনো কারণে সাধারণত হয় না। তারপরে কম্পিউটারে বায়োসের কোন অপশন পরিবর্তন করলে বায়োসের কোন অংশটি পরিবর্তন করলে হচ্ছে তা সেভ হয় না। কোনো অংশ পরিবর্তন করলে তা হচ্ছে সেভ হয় না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের কি পড়ছিলাম কিছুক্ষণ আগে, যে এটা হচ্ছে আমাদের সিএমওএস এর ব্যাটারির কার্যক্ষমতা হারালে। এটা কিন্তু কিছুক্ষণ আগে আমরা পড়ে আসছি, তাই না? তাহলে চলো এবার হচ্ছে আমরা আমাদের পরের স্লাইড দিকে আয়। আচ্ছা, এই স্লাইডটা একটু ফাঁকা, ঠিক আছে। তারপরে আমাদের এই জায়গাতে হচ্ছে বলা হয়েছে যে র্যাম সমস্যাযুক্ত হলে কোন সমস্যাটি দেখা যায়। র্যাম যদি সমস্যাযুক্ত হয় ভাই, তাহলে কোন সমস্যাটা আমরা দেখব? এই জায়গাতে সিস্টেম অত্যন্ত গরম হয় না, সিস্টেম গরম হবে না। তারপর হচ্ছে বুক ডিস্ক ফেলার, এটাও দেখাবে না। ডিস্কের বিষয়টা হচ্ছে কি, আমার ডিস্কের বিষয়টা হচ্ছে আলাদা। ওই হার্ড এইচডিডি অথবা এসএসডি এইগুলা হচ্ছে আমাদের ডিস্ক। তো ওই ডিস্কগুলার কিন্তু কিছুই হয় নাই, তার মানে হার্ড ডিস্ক নট ফাউন্ড। এই হার্ড ডিস্কের বিষয়ও কিন্তু এটা না। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা একদম বাদ দিয়ে দিব। তাহলে আমাদের সমস্যাটা কি ছিল, যে মনিটরে কিছু দেখা যাবে না। র্যামের সমস্যা হইলে মনিটরে আর কিছু দেখা যাবে না। তারপর হচ্ছে কম্পিউটার বারবার হ্যাং করে। কম্পিউটার বারবার হ্যাং করলে কি করা উচিত? কম্পিউটারের কম্পিউটারের সিপিইউ এর উপর কুলিং ফ্যানটি যদি না ঘুরে, হ্যাঁ, কুলিং ফ্যানটি না ঘুরলে কিন্তু কম্পিউটারের স্পিড কমে যাবে, বারবার হ্যাং করবে। মানে কম্পিউটার অত্যন্ত গরম হইতে থাকে। কিন্তু কম্পিউটার যখন কাজ করে তখন কিন্তু তার প্রচুর হিট জেনারেট হয়। তো সেই হিটটাকে যদি তুমি ঠান্ডা না করতে পারো তাহলে কিন্তু সেটা বারবার হ্যাং করবে। আচ্ছা, এখানে দেখো, পর্যাপ্ত ঠান্ডা করলে তো আর সমস্যা হওয়ার কথা না। তার মানে এই অপশনটা সঠিক না। তারপর হচ্ছে পর্যাপ্ত ঠান্ডা না করলে, হ্যাঁ, পর্যাপ্ত ঠান্ডা যখন তুমি করবা না তখনই হচ্ছে এই জিনিসটা কি হবে, বারবার হ্যাং করবে। তার মানে আমাদের আনসার হচ্ছে 1 এবং 3, এই বি নাম্বারটা। আচ্ছা, তারপর দেখো কম্পিউটারে সিপিইউ ফ্যানটি কোথায় থাকে? সিপিইউ ফ্যানটি কোথায় থাকে ভাইয়া, বলো তো? সিপিইউ ফ্যানটি সিপিইউ ফ্যানটি আমাদের কোথায় থাকে? সিপিইউ ফ্যানটি অবশ্যই আমাদের কোথায় থাকবে? যে আমাদের মাদার বোর্ডে থাকবে, রাইট? মাদার বোর্ডটাতে থাকবে। তারপর একটি সফটওয়্যার ডিলিটের ধাপ কতটি? একটি সফটওয়্যার ডিলিটের ধাপ কতগুলা? দেখি তো। সফটওয়্যার ডিলিটের ধাপ এখানে হচ্ছে মূলত 12টা ধাপ, রাইট? আমাদের কাছে টোটাল 12টা ধাপ আছে যে একটা সফটওয়্যার ডিলিট করার জন্য। এইগুলা আসলে মুখস্থ রাখার বিষয় না, এইগুলা মুখস্থ থাকার কথা না, কিন্তু তাও প্রশ্নে দিয়ে দেয় আসলে। মানে বাংলাদেশের প্রশ্ন তো কি আর বলবো, মানে এইগুলা আসলে কিন্তু পরীক্ষায় আসার কথা, আসার মতো কোনো প্রশ্ন না, তারপরেও এইগুলা পরীক্ষায় আসে, কিছু করার নাই আসলে। আচ্ছা, সফটওয়্যার আনইনস্টল করার পর সাধারণত কি কাজটি করতে হয়? আমাদের কি কাজ করতে হবে? আমাদের প্রথমেই হচ্ছে কম্পিউটারটি একবার রিস্টার্ট দিয়ে নেওয়া লাগবে, তাহলে ভালো হয় এই বিষয়টা। আচ্ছা, তারপর চলো আমরা একটু নেক্সট স্লাইডের দিকে আগাই। আচ্ছা, হার্ড ডিস্কে পাওয়ার যদি না থাকে, হার্ড ডিস্কে পাওয়ার না থাকলে কোনটা ঘটবে? আচ্ছা, এখানে তো হার্ড ডিস্কের কথা বলছে, আগে কিন্তু আমাদের র্যামের কথা বলতেছিল, তখন আমরা হার্ড ডিস্কের যে বিষয়গুলা সেগুলা কিন্তু আমরা স্কিপ করে যাচ্ছিলাম। কিন্তু এখন দেখো, এখন কিন্তু হার্ড ডিস্কের একটা সমস্যায় আসলো, রাইট? হার্ড ডিস্কের একটা সমস্যা যখন আসছে তখন কিন্তু আমাদের এই যে বুট ডিস্ক ফেলার
অর হার্ড ডিস্ক নট ফাউন্ড, এরকম মেসেজটা আসলে দেখাবে, কারণ হার্ড ডিস্কে এখন সমস্যা, হার্ড ডিস্কে পাওয়ার নাই। ঠিক আছে, তারপর 27 নম্বর কোয়েশ্চেনে বলছে যে ডিলিট করার জন্য সফটওয়্যারটির নাম খোঁজার পর কিসে ক্লিক করতে হবে? সফটওয়্যারটির নাম খোঁজার পর আমাদের কিসে ক্লিক করতে হবে? আমাদের ক্লিক করতে হবে হচ্ছে ফাইন্ড নেক্সট, এই অপশনটাতে আমাদের ক্লিক করে আগাই যেতে হবে। ওকে, তারপর হচ্ছে রান কমান্ড চালু করার জন্য কিবোর্ডের কোন বাটন চাপতে হবে? আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের উইন্ডোজ প্লাস হচ্ছে আর চাপতে হবে। অনেকে ভুল করে এই কন্ট্রোল প্লাস আর আনসার করে ফেলতে পারো, এটা একদমই প্রথমেই দিয়ে রাখছে এই কারণে যাতে তোমরা ভুল করো, আর উইন্ডোজ প্লাস আর কিন্তু একদম শেষে দিয়ে রাখছে। সঠিক আনসার কিন্তু এটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে 29 নম্বরে আসি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টলের প্রক্রিয়া কোনটির উপর নির্ভর করে? অ্যাপ্লিকেশন সফটওয়্যার যদি তুমি ইনস্টল করতে চাও তাহলে সেটা নির্ভর করবে হচ্ছে তোমার যে তোমাদের যে অপারেটিং সিস্টেম আছে না তোমাদের, সেই অপারেটিং সিস্টেমের উপরে আসলে নির্ভর করবে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল প্রক্রিয়াটা কীরকম হবে। যেরকম মনে করো তোমাদের উইন্ডোজে একরকম হবে, তারপর হচ্ছে তোমাদের ধরো যদি অন্য অপারেটিং সিস্টেম ধরো লিনাক্সে গেলে তোমাদের এটা একটু অন্যরকম হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর কোনো সফটওয়্যার আনইনস্টল করতে প্রথমে কোথায় যেতে হবে? সফটওয়্যার যদি তুমি আনইনস্টল করতে হলে তোমাকে প্রথমে কোথায় যেতে হবে? প্রথমে তোমার স্টার্ট বাটন থেকে এখানে কন্ট্রোল প্যানেলে গিয়ে কাজ করতে হবে। ফার্স্টে তোমার কন্ট্রোল প্যানেলে চলে যেতে হবে, রাইট। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার কম্পিউটার সফটওয়্যার আনইনস্টল করার প্রক্রিয়া কোনটি? প্রথমে তোমার কন্ট্রোল প্যানেলে যাইতে হয় না? কন্ট্রোল প্যানেলে যাইতে হয়, তাই তো। তো আমরা দেখতেছি এখানে দুইটা জায়গায় হচ্ছে প্রথমেই কন্ট্রোল প্যানেল দেওয়া, তাই না? দুইটা জায়গায় হচ্ছে আমাদের প্রথমেই কন্ট্রোল প্যানেল দেওয়া। তারপর আমাদের কোন অপশনে যেতে হবে? আমাদের হচ্ছে যেতে হবে অ্যাড অর রিমুভ, এটাতে যেতে হবে। তাহলে এইটুক পর্যন্ত যেহেতু আমাদের মিলে গেছে, বাকিগুলা এমনিতেও দেখার দরকার নাই, যে নির্দিষ্ট প্রোগ্রাম তারপর আনইনস্টল, আমরা বুঝতেছি যে এই প্রথমটাই হবে হচ্ছে আমাদের সঠিক আনসার। ওকে, আচ্ছা, তারপরে চলো যে আমাদের কম্পিউটার ব্যবহারের সময় প্রতিবার কোন ফাইলটি তৈরি হয়? কম্পিউটার ব্যবহারের সময় আমাদের সবসময় টেম্পোরারি কিছু ফাইল তৈরি হয়, ঠিক আছে। একটা ফাইল আমি ওপেন করলাম বা আমি কোনো একটা কিছু নিয়ে কাজ করলাম, কম্পিউটার এটাকে আসলে একটা টেম্পোরারি ফাইল হিসেবে তৈরি করে ফেলে, ঠিক আছে। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য কোন ফাইলে লেখা থাকে? গুরুত্বপূর্ণ তথ্য লেখা থাকে হচ্ছে আমাদের রিডমি ফাইলে লেখা থাকে, আমরা আগেই পড়ছিলাম। তারপরে সফটওয়্যার আনইনস্টল করলে এর কিছু অংশ অপারেটিং সিস্টেমের কোথায় থেকে যায়? ওই যে রেজিস্ট্রি ফাইলে থেকে যায়। তারপর হচ্ছে বুট ডিস্ক ফেলার আর হার্ড ডিস্ক নট ফাউন্ড, তাহলে হচ্ছে এই যে বলছিলাম হার্ড ডিস্কের সমস্যা, তাহলে হার্ড ডিস্কের ডেটা কেবল সংযুক্ত না থাকলে অথবা হচ্ছে হার্ড ডিস্কের সাথে পাওয়ার কেবল সংযুক্ত না থাকলে, অর্থাৎ 1 এবং 2 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তারপর হচ্ছে আমাদের সিএমওএস ব্যাটারি কম্পিউটারে কোথায় থাকবে? কম্পিউটারে হচ্ছে আমাদের মাদার বোর্ডে থাকবে, রাইট। তারপরে সিস্টেম ঠিক সঠিকভাবে চলছে কিন্তু ডিসপ্লে চালু না হওয়ার কারণ কি? ওই যে আমরা বলছিলাম র্যামের সমস্যা, রাইট। তারপরে কম্পিউটারের মেটাল অংশে স্পর্শ করার ফলে শক করলে কি বুঝতে হবে? আচ্ছা, মেটাল অংশে যখন শক করবে তার মানে হচ্ছে ওই মেটাল অংশটাতে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তাই তো। তো বিদ্যুৎ প্রবাহিত কখন হয়? যখন তোমার ওই কম্পিউটারটা তোমার আর্থিং করা না থাকলে এটার মধ্যে তোমার শক করতে পারে, ঠিক আছে। তার মানে হচ্ছে কম্পিউটারটি আর্থিং করা নাই। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কোনো সফটওয়্যার ইনস্টল করতে হলে প্রথমেই কোনটি প্রয়োজন হয়? প্রথমেই প্রয়োজন হয় হচ্ছে তোমার সফটওয়্যারের সফট কপিটা প্রয়োজন হবে, রাইট। তারপর হচ্ছে ব্রাইটনেস ও কন্ট্রাস্ট,
কখন দেখতে হবে ঠিক আছে কিনা, যখন তোমার মনিটরের পর্দাতে মনিটর অন কিন্তু পর্দায় কিছু আসতেছে না, এরকম যদি দেখো তাহলে তোমার এটা করতে হবে। কিবোর্ডে পাওয়ার না থাকলে, কিবোর্ড কাজ না করলে, মাউস ডিরেক্ট না করলে, এগুলা কি তোমার ব্রাইটনেস কন্ট্রাস্টের বিষয়, এগুলা তুমি যাচাই করবা। যদি দেখো যে না আমার ব্রাইটনেস কন্ট্রাস্ট এগুলো হয়তো ঠিক আছে, তাহলে তোমার বুঝতে হবে যে মনিটর তোমার হয়তো র্যামে সমস্যা হইতে পারে। আচ্ছা, তারপর আসো আমরা এখন কিন্তু ৪র্থ অধ্যায়ে চলে আসি, যে আমাদের লেখালেখি ও হিসাব, ওই চ্যাপ্টারটাতে কিন্তু আমরা চলে আসি। এখন দেখো এখানে কি দেয়া আছে যে ওয়ার্ড ডকুমেন্ট, এই চ্যাপ্টারটা আমাদের মূলত কি নিয়ে, আমাদের হচ্ছে ওয়ার্ড এবং এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেল, এই দুইটা সফটওয়্যার নিয়ে হচ্ছে আমাদের এই অধ্যায়ের পড়াশোনা। তাহলে প্রথমেই আমাদের বলতেছে যে ওয়ার্ড ডকুমেন্টে ছবি যোগ করার কমান্ড কোনটি। ওয়ার্ড ডকুমেন্টে ছবি যোগ করব, তাহলে একটু চিন্তা করো তো, এই জায়গাতে আমরা একটা জিনিস ইনসার্ট করতেছি, তাহলে এখানে ইনসার্ট আসবে, কারণ আমি একটা পিকচার আমি বাইরে থেকে ইনসার্ট করা লাগবে, রাইট? সেই জন্য আমাদের ইনসার্ট কমান্ডটা আসবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা কি ইনসার্ট করতেছি, আমরা পিকচার ইনসার্ট করতেছি না ভাইয়া, এই পিকচার আসবে, ঠিক আছে? তারপর এখানে হচ্ছে একটা ডায়ালগ বক্স আসবে, ঠিক আছে? যে তুমি পিকচারের সাথে কি মানে পিকচার কিভাবে কিভাবে রাখতে চাও, এই জন্য একটা ডায়ালগ বক্স আসবে। তো এইখানে আমরা দেখতেছি সবগুলাতেই হচ্ছে ইনসার্ট আছে। তো ইনসার্টের পরে আমাদের বুঝারই কথা যে এখানে পিকচার আসবে। এখন পিকচারও দেখতেছি আমাদের দুইটা অপশনে আছে। তো আমরা কিভাবে বুঝবো, এই যে ডায়ালগ বক্সটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, তারপরে আমরা দেখতেছি যে নিচের ওয়ার্কশিটটি লক্ষ্য করে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও। এখন এখন এইখানে আমাদের ওয়ার্কশিটে কি বলা হয়েছে, ওয়ার্কশিটে হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আয়তন, এইরকম কয়েকটা কলাম করা আছে। আচ্ছা, তো আমরা সেকেন্ড রোতে দেখতে পাচ্ছি যে এইখানে দেয়া আছে কি, এইখানে 18, 15, 10, মানে এইগুলো হচ্ছে তোমার কি, তোমার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেয়া থাকে। তাহলে আমরা কি জানি আয়তন মানে কি, আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা যদি হয়, তাহলে মনে করো আমি 18-র সাথে, ও আচ্ছা এগুলো তো দরকার নাই মনে হয়। এখানে উদ্দীপকের আলোকে প্রশ্নবোধক চিহ্নিত সেলের ঠিকানা, মানে এই যে সেলটা আছে এটার ঠিকানাটা আসলে কত, এটার ঠিকানা আমি একটু কাউন্ট করি। এটা কত নাম্বার কলামে আছে ভাইয়া? এটা আছে ডি কলামে। আর এটার রো নাম্বার কত? এটার রো নাম্বার হচ্ছে 2। তাহলে আমি ফার্স্টে কলাম নাম্বারটা লিখবো। কলাম নাম্বার কত আমার? ডি। তারপরে আমার রো নাম্বার কত? রো নাম্বার হচ্ছে 2। শেষ। এই D2 এটাই হচ্ছে আমার কি, সেলের ঠিকানা। ওকে, এখন বলছে উক্ত সেলের সঠিক সূত্র কোনটি। আচ্ছা, সঠিক সূত্র, এবার চিন্তা করো তো আমরা কি বলছিলাম, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ হচ্ছে আমাদের উচ্চতা, রাইট? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটা হচ্ছে আমাদের কি, আমাদের যে আয়তন, সেই আয়তনের সূত্র হচ্ছে এইটা। তাহলে এটা যদি আয়তনের সূত্র হয়, এখন আমাদের তার মানে কি, এই যে আমাদের এই তিনটা কলামে যা আছে এইগুলাকে গুণ করে আমি এই কলামের তথ্যটা পাবো না, বলতো? এই এই কলামের তথ্য কিন্তু আমরা এইগুলাকে গুণ করে পাবো। এখন আমার এক্সেলের মধ্যে গুণ করার দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে আমি স্বাভাবিকভাবে এই যে আমি কি করতে পারি, আমার এই যে A2, তারপর হচ্ছে স্টার দিয়ে আমি লিখলাম B2, তারপরে স্টার দিয়ে আমি লিখলাম ধরো C2, এইভাবে আমি লিখতে পারি। তো এভাবে লিখে আমি একটা গুণ করতে পারি, এটাও হবে। পাশাপাশি আমার আরেকটা জিনিস হইতে পারে, সেই জিনিসটা হচ্ছে এই যে এইভাবে আমি ডিরেক্ট প্রোডাক্ট ফাংশনটা ব্যবহার করে আমি সরাসরি লিখে ফেলতে পারি
যে আমার কত থেকে কত, ইকুয়াল প্রোডাক্ট দিয়ে আমি কত থেকে কত করতেছি। আসলে এখানে আসলে আমি করতেছি কত, এখানে আমার A2 থেকে আমার C2 পর্যন্ত, এই যে এই A2 থেকে হচ্ছে আমার C2 পর্যন্ত আমি গুণ করতেছি। তাই আমি এই প্রোডাক্ট ইকুয়াল প্রোডাক্ট A2 থেকে C2 পর্যন্ত, এটা যদি আমি দিয়ে দিই তার মানেই হচ্ছে সে বুঝে যাচ্ছে যে আমার আসলে কতটুকু গুণ করতে হবে। তাহলে আমার আনসার হচ্ছে বি নাম্বারটা। তারপরে হচ্ছে ডকুমেন্ট সেভ করার জন্য কিবোর্ড কমান্ড কি। তাহলে ডকুমেন্ট সেভ করার জন্য আমরা কি কিবোর্ড কমান্ড ইউজ করব, এটা হচ্ছে কন্ট্রোল প্লাস এস। কন্ট্রোলের পর যদি আমরা এস ইউজ করি তাহলেই কিন্তু ডকুমেন্টটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, কন্ট্রোলের পরে আমাদের কি ইউজ করতে হবে, তাহলে কন্ট্রোলের পর আমাদেরকে এস ইউজ করতে হবে। তার মানে আমাদের আনসার হচ্ছে কোনটা, আনসার হচ্ছে আমাদের বি নাম্বারটা। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা সামনের দিকে আগাই যে আমাদের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও। এখন উদ্দীপকে আমাদের দেয়া আছে কি, উদ্দীপকে দেয়া আছে হচ্ছে যে এখানে একটা এক্সেল শিট দেয়া আছে, আমরা দেখতেছি। তো এক্সেল শিটে আমরা দেখি যে এখানে চাইছে যে প্রশ্নবোধক চিহ্নিত যে সেল আছে, এই সেলের প্রশ্নবোধক চিহ্নিত F2 সেলে কত হবে এটা জানতে চাইছে। আচ্ছা দেখি তো এখানে F2 সেলে আসলে কি চাইছে আমার। F2 সেলে আমার চাইছে এই জায়গাতে এভারেজ আসলে কত, সেই এভারেজটা আমাদের কাছে জানতে চাচ্ছে, তাই তো। তাহলে একটু চিন্তা করো, এখানে আছে 45, এখানে আছে 50, আর এইখানে আছে হচ্ছে আমার 40। তাহলে এই তিনটার এভারেজ কত হবে আমরা বুঝতেই পারতেছি যে এখানে হচ্ছে 45 হবে। এখন দেখো তাহলে 45.00, এই যে আমার এ নাম্বারটাই কিন্তু হচ্ছে এখানের আনসার, রাইট। তারপরে আবার বলতেছে যে এক্স এর টোটাল নাম্বার। আচ্ছা এটা ওইখানের কোয়েশ্চেনই, এক্স এর টোটাল নাম্বার বের করতে হলে কোন সূত্র ব্যবহার করতে হবে। আমরা আরেকটু ব্যাক করে যাই, এই যে এইখানে হচ্ছে আমার তাহলে এক্স এর টোটাল নাম্বার কত হবে। এই যে বাংলাতে সে পাইছে হচ্ছে 45, তারপরে ইংলিশে পাইছে 50, এবং ম্যাথমেটিক্সে কত পাইলো, ম্যাথমেটিক্সে পাইলো 40। তাহলে আমরা কিভাবে পাইতে পারি, এটা হচ্ছে আমি তিনটাকে যদি যোগ করে দিই, আমার হচ্ছে 45, 50 আর 40, তাহলে এটা হচ্ছে B2, আমার হচ্ছে এটা B2, তারপরে হচ্ছে আমার B2 C2 আর হচ্ছে আমার D2, এই তিনটা যোগ করলেই কিন্তু আমরা পেয়ে যাব, রাইট। তাহলে আমরা দেখি একটু প্রশ্নে কি বলছে। আচ্ছা B2 C2 D2, এই যে প্রথমটাতেই কিন্তু বলা আছে, আমাদের যে 1 নাম্বার অপশনটা সেটাতেই কিন্তু বলা আছে এই B2 C2 D2 এইগুলার কথা। আচ্ছা গেল। তারপর ধরো আমাদের এই যে দ্বিতীয়টাতে বলা আছে যে সামেশন B2 প্লাস C2 প্লাস D2। আচ্ছা এই জিনিসটা কিন্তু আমাদের কোনোভাবেই ঠিক না। আমরা হচ্ছে যোগ করতে পারি দুইভাবে। এই যে গুণের ক্ষেত্রে আমরা দুই নিয়ম দেখাইলাম না, যে ইকুয়াল প্রোডাক্ট ইউজ করে আমরা একটা রেঞ্জ দিয়ে দিতে পারি। ঠিক সেইভাবে আমরা যোগ করার সময় এই সাম লিখে তারপরে হচ্ছে এইভাবে একটা রেঞ্জ দিয়ে দিতে পারি B2 থেকে D2। এই যে এরকম একটা রেঞ্জ যদি আমি দিয়ে দিই, তার মানে সে বুঝলো যে B2 থেকে D2 তে যা যা আছে এগুলো আমার হচ্ছে যোগ করতে হবে। তাহলে আমার এটা আনসার হচ্ছে বি নাম্বার। ওকে, পৃষ্ঠা নম্বর দেওয়ার সঠিক পদ্ধতি কোনটা। সঠিক পদ্ধতি হলো পৃষ্ঠা নম্বর যেহেতু, তাই এটা একটা ফুটার হিসেবে থাকবে অথবা হেডার হিসেবে থাকবে, তাই তো। তো এই জিনিসটা তাহলে আমার একটা হেডার বা ফুটার অ্যাড করতে হবে। তাহলে অ্যাড করার জন্য আমাদের কোন কমান্ড ব্যবহার করব, আমরা ইনসার্ট ব্যবহার করব। ইনসার্ট, তারপরে হচ্ছে হেডার ফুটার, তারপরে হচ্ছে আমার পেজ নাম্বার। ওকে,
তারপর আমাকে জিজ্ঞাসা করছে গুণ করার প্রক্রিয়া কয় ধরনের। আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি যে গুণ করার প্রক্রিয়া হচ্ছে আমাদের দুই ধরনের। একটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ইউজ করে, আরেকটা হচ্ছে আমাদের সরাসরি গুণ করা আর কি। ওকে, তারপর হচ্ছে আমাদের দেখি তো এখানে কি আছে। আচ্ছা, এখানে বলছে যে নিচের ওয়ার্কশিটটি লক্ষ্য করো। আচ্ছা, ওয়ার্কশিট লক্ষ্য করলাম। এখন বলছে নিট প্রাপ্ত বেতনের সঠিক ক্রম কোনটি? নেট প্রাপ্ত বেতনের সঠিক ক্রম কোনটি? আচ্ছা, এই জায়গাতে একটু ঝামেলা আছে। এখানে হচ্ছে দুইটা ঘর আমরা ফাঁকা দেখতেছি, এই যে এইটা আর এইটা, এই দুইটা ঘর কিন্তু ফাঁকা। তো এই দুইটা ঘরেই কি কি বসবে যে সেটাই আমাকে জানতে চাইছে আসলে। প্রশ্নটা আসলে ঠিকঠাক ভাবে আসে নাই, প্রশ্ন যেভাবে দেওয়ার কথা এইভাবে আসলে হয় নাই প্রশ্নটা। আচ্ছা, তো আমরা একটু চিন্তা করি তো, এখানে আমার কাছে কি দেয়া আছে? এখানে হচ্ছে আমাদের নাম দেয়া আছে, তারপরে বেসিক স্যালারি দেয়া আছে, তারপরে হচ্ছে মেডিকেল যে এক্সটেনশন ওইটা দেয়া আছে, আর হচ্ছে আমাদের পিএফ 5% কাট। তো এই যে 5% কাট হবে, এই 5% কাটটা কাটটা কত আসলে? তাহলে 5% আসলে কই থেকে কাট হয়? 5% কাট হয় হচ্ছে বেসিক স্যালারি থেকে। আমরা যখন একটা স্যালারি শিট বানাই তখন হচ্ছে এই যে বেসিক স্যালারি থেকে কিন্তু কাট হয়। যখন কোনো একটা কাট দেই তখন সেটা কিন্তু বেসিক স্যালারি থেকে কাট হয়। মানে বেসিক স্যালারি আমার কোথায় আছে? এই যে সি কলামের আমার হচ্ছে 4 নাম্বার রোতে। তাহলে তার মানে হচ্ছে এটা C4 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 এর থেকে 5% হবে। তাহলে C4 এর যদি 5% হয় তার মানে হচ্ছে C4 স্টার হচ্ছে আমার 5%। এটা আমার কোনটাতে বসবে? আমার বসবে হচ্ছে এই যে ইকুয়াল C4 ইন্টু 5%। এটা বসবে হচ্ছে আমার এই যে এই জায়গাতে, রাইট? এটা বসবে। তাহলে এখানে দেখো তো C4 ইন্টু 5% কই দেয়া আছে? এই বি নাম্বারটাতেই আসলে শুধু দেয়া আছে। তারপরে আমরা বাকিটুকুও দেখি যে আমাদের বলছে কি, আমাদের বলছে হচ্ছে নেট স্যালারি যদি আমি বের করতে যাই, নেট স্যালারি বের করতে গেলে আমার আসতেছে নেট স্যালারি হচ্ছে আমার C4, এই যে এখানে C4 বেসিক স্যালারি, তারপরে হচ্ছে আমার যে মেডিকেল, এই দুইটা যদি আমি যোগ করে দিই, যোগ করার পর আমার হচ্ছে এই যে পিএফ কাট এটা বিয়োগ করতে হবে কিন্তু। তাহলে আমার এই যে C4 D4 এই দুইটা যোগ করছে, যোগ করার পর E4টা কিন্তু বিয়োগ করে দিয়েছে। এই যে E4 এ কি ছিল? পিএফ কাটটা ছিল, এটা কিন্তু বিয়োগ করে দিয়েছে। তার মানে এইটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, এই যে বি নাম্বারটা। আচ্ছা, তারপর আমাকে জিজ্ঞাসা করতেছে স্পেল চেকার জিনিসটা আসলে কি? এটা হচ্ছে একটা সফটওয়্যার, রাইট? আচ্ছা, তারপর সেটা সফটওয়্যার ছিল নাকি প্রোগ্রাম ছিল? সফটওয়্যারই হওয়ার কথা আশা করি। হ্যাঁ, এটা হচ্ছে একটা সফটওয়্যার। আচ্ছা, তারপর ফন্ট বলতে কি বোঝায়? ফন্ট হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের অক্ষর। ফন্ট তোমরা তো অলরেডি চিনো আশা করি, যে এক একটা এক এক রকম ধরনের লেখা, এই মানে লেখার আকার আকৃতি এক এক রকম হবে, এই জিনিসটাই হচ্ছে ফন্ট। মনে করো এখানে এই যে স্পেল চেকার লেখা একরকম, আবার এই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লেখাটা আরেক রকম। তো এটা কেন হয়েছে? এটা হয়েছে হচ্ছে এদের ফন্ট দুইটা আলাদা আসলে, এই কারণে এরা দেখতে ভিন্ন রকম হয়েছে, বুঝছো? এই কারণে ওদের মধ্যে হচ্ছে একটা তফাৎ রয়ে গেছে। আচ্ছা, তারপরে ওয়ার্ড প্রসেসরের নিউ অপশনটি কোন বাটনে থাকে? নিউ অপশনটি থাকে হচ্ছে অফিস বাটনে। এইগুলো হচ্ছে আসলে বলতে গেলে আমাদের ওয়ার্ডের পুরাতন ভার্সনের কথা। ওয়ার্ড প্রসেসর, তারপরে হচ্ছে এইখানে
আমাদের উইন্ডোজ বা অফিস বাটনের মধ্যে আমাদের নিউ অপশন থাকবে। এখন অনেক কিছুই চেঞ্জ হয়েছে, এগুলা মোটামুটি আমাদের উইন্ডোজ যে 7, মানে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যে 2007-এর যে এডিশন, এটা নিয়ে কিন্তু আমাদের বইয়ের কথাবার্তা লেখা। তবে এটার রিসেন্ট অনেকগুলো আপডেট আসছে, আপডেট আসার পরে এটার সিস্টেমটা অনেক আপডেট হয়েছে, কিন্তু জানি না বইয়ে এখনো আপডেট করা হয় নাই কেন এগুলো এখনো। আচ্ছা, তারপরে লেখালেখির সাজসজ্জার প্রথম বিষয় কোনটি? লেখালেখিতে সাজসজ্জার প্রথম বিষয় কোনটা? প্রথম বিষয় হচ্ছে আমাদের এখান থেকে যেহেতু সাজসজ্জা করতে হবে, মানে আমাদের জিনিসটা হচ্ছে সুন্দর করে সাজাইতে হবে, তাই না? সুন্দর সুন্দর করে যদি আমি সাজাইতে চাই, তাহলে প্রথম কাজটাই হচ্ছে আমার এইখানে আমার ফন্ট নির্ধারণ করতে হবে। একটা সুন্দর ফন্ট নির্ধারণ করতে হবে যাতে লেখাটা আমার সুন্দর হয়, রাইট? তাহলে চলো, এইটুক পর্যন্ত আমাদের শেষ। আমরা একটু পরের স্লাইডে যাই। আচ্ছা, ঠিক আছে। তো এইখানে আমরা দেখতেছি যে আমাদের লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয় এটা জিজ্ঞাসা করছে। তো লেখালেখির জন্য আমরা তো জানি যে আমাদের ওয়ার্ড প্রসেসর আসলে ব্যবহৃত হয়। আচ্ছা, তারপরে হচ্ছে স্প্রেডশিট। স্প্রেডশিটে স্প্রেডশিটে আচ্ছা, তো এইখানে আমাদের স্প্রেডশিটে বলা হয়েছে যে গুণ করার জন্য ফলাফল সেলে সূত্র দিতে হয়। তারপর হচ্ছে সূত্র সবসময় সমান চিহ্ন দিয়ে শুরু করতে হয়। এই দুইটাই কিন্তু আমাদের সত্য। তারপর হচ্ছে বলা হয়েছে যে গুণ করার প্রক্রিয়া দুই ধরনের, এটাও কিন্তু সত্য। তার মানে হচ্ছে আমার তিনটা কন্ডিশনই ফুলফিল করছে, আমার 2 নাম্বার হচ্ছে আনসার। ওকে, তারপর আমাকে বলতেছে যে এক্সেল প্রোগ্রামের ফাংশন হলো এক নম্বরে ইকুয়াল, সাম। হ্যাঁ, আমরা এই সাম ফাংশনটা কিন্তু অলরেডি দেখছি যে যোগের জন্য ব্যবহার করা হয়। আবার এই যে প্রোডাক্ট, এই ফাংশনটাও কিন্তু আমরা দেখছি যে আমাদের গুণের জন্য ব্যবহার করা হয়। কিন্তু এই যে এভারেজ, এভারেজ বলে কিন্তু কোনো ফাংশন আসলে নাই। তার মানে হচ্ছে আমাদের 1 ও 3, এই দুইটা হচ্ছে 1 ও 3, এই দুইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা, তারপর হচ্ছে ওয়ার্ড প্রসেসরে কমান্ড গুচ্ছকে কি বলে? কমান্ড গুচ্ছকে আসলে আমাদের রিবন বলা হয়। এই যে এখানে হয়তো পুরোটা দেখা যাচ্ছে না, এখানে হচ্ছে রিবন। আচ্ছা, তারপর পেস্ট করার পর আমাদের কিবোর্ড কমান্ড কোনটি? পেস্ট করার জন্য আমাদের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস ভি। কন্ট্রোল প্লাস ভি হচ্ছে আমাদের হচ্ছে পেস্ট করার কমান্ড। আর আমাদের কপি করার কমান্ড কি বলতো? কপি করার কমান্ড হচ্ছে আমাদের কন্ট্রোল প্লাস সি। তারপরে আমাদের কাট করার কমান্ড কি? কাট করার কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস এক্স। এগুলো হচ্ছে আমাদের কমান্ড, বিভিন্ন ধরনের কমান্ড। ঠিক আছে? তো এগুলো আমরা সামনেও দেখবো, আরো এমসিকিউতে আশা করি এগুলো পাবো। ঠিক আছে? আচ্ছা, এই যে বলতে না বলতেই কিন্তু হাজির। এই যে ডকুমেন্ট কাট করার কথা বললাম না, এই যে দেখো কন্ট্রোল প্লাস এক্স। তারপর হচ্ছে ওয়ার্ড প্রসেসর ক্রমানুসারে তালিকা তৈরি করার সঠিক প্রক্রিয়া কোনটি? তালিকা তৈরি করবো, তাই তো? তালিকা যদি তৈরি করতে হয় তাহলে আমাদের আবার বলছে ক্রমানুসারে, যেহেতু ক্রমানুসারে বলছে তাহলে আমাদের এখানে দেখো লাস্টের গুলাতে কিন্তু বুলেট নাম্বার দেয়া আছে। তো ক্রমানুসারে যেহেতু বলছে, তার মানে তুমি বুঝতেছো যে এখানে বুলেট দিয়ে হবে না, এখানে হচ্ছে তোমার নাম্বার লাগবে। তাহলে এই দুইটা থেকে কোনো একটা সঠিক অ্যান্সার হবে। তো এখন এখন দেখো যে এখানে কি বলছে, ক্রমানুসারে তালিকা করা লাগবে, তাই তো? এখন এখানে এই হোম টেক্সট গ্রুপ হবে নাকি হচ্ছে আমার হোম প্যারাগ্রাফ গ্রুপ হবে? দুইটাই কিন্তু হোমের মধ্যে। এখন তোমার টেক্সট গ্রুপ হবে নাকি প্যারাগ্রাফ গ্রুপ হবে, এটা তোমার একটু চিন্তা করতে হবে। এখন টেক্সট গ্রুপ নাকি প্যারাগ্রাফ গ্রুপ, এইটাই হচ্ছে তোমার মূল কনসার্ন, তাই তো? তাহলে আমরা যদি এখানে একটু এখানে
আসলে আমাদের প্যারাগ্রাফ গ্রুপ দেওয়াটাই আমাদের জন্য এখানে বেটার অপশন হবে টেক্সট গ্রুপ দেওয়া থেকে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের মিস্টার চৌধুরী মূল বেতনের সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, মূল বেতনের কিছু টাকা কল্যাণ তহবিলে কর্তন করা হলো। আচ্ছা, এখানে মনে হয় আমাদের যে ডাটা শিটটা এটা ফুলটা আসতেছে না কেন জানি, মনে হয় আমাদের ফুল লেখাটা আসতেছে না, তাই না? আচ্ছা, আমরা কিন্তু হচ্ছে আমাদের এই যে এই পর্যন্ত আসলাম, এখানে আমাদের একটু বাগ দেখতে পাচ্ছি, সিস্টেমিক্যালি একটু বাগ দেখতে পাচ্ছি, যে কারণে আমি এটা আসলে মানে সঠিকভাবে আসতেছে না আর কি এই জিনিসটা। আচ্ছা, তো আমরা একটু ফরওয়ার্ডে যাই, ওই এমসিকিউটা সলভ করা যাবে, সমস্যা নাই। আচ্ছা, এখানে আমরা 22 নাম্বার এমসিকিউটা দেখি। 22 নাম্বার এমসিকিউটাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে স্প্রেডশিটে A3 এবং হচ্ছে B3 সেলে গুণ করার নিয়ম, A3 এবং B3 সেলে গুণ করার নিয়ম। তো এখন আচ্ছা, ওইটাতেই হচ্ছে দেওয়া। তাহলে আমরা 22 নাম্বারটাও আপাতত স্কিপ করতেছি। ওই আহ, জিনিসটা আমাদের এখানে প্রপারলি আসতেছে না আসলে ডিসপ্লেতে, সেজন্য একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের নিচের উদ্দীপক অনুসারে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও। তাহলে এখন উদ্দীপকটা দেখতে হবে আমাদের। উদ্দীপকে একটা ডাটা শিট দেওয়া আছে, রাইট? আচ্ছা, এখানে মনে হয়, ও আচ্ছা আচ্ছা, ঠিকই আছে। দেখি তো ডাটা শিটে কি দেওয়া আছে। এখানে প্রশ্ন কি বলা হয়েছে যে হার্ড ডিস্ক সেল অ্যাড্রেস কোনটি। আচ্ছা, এখানে যদি আমি ডাটা শিটে একটু খুঁজি, এই যে হার্ড ডিস্কটা আছে হচ্ছে এইখানে। তাহলে দেখো তো এটা কত নাম্বার কলাম, এটা হচ্ছে আমার সি কলাম। আর রো নাম্বার কত, আমার রো নাম্বার হচ্ছে 8। তার মানে হচ্ছে আমার C8, C8 হচ্ছে আমাদের এখানে হার্ড ডিস্কের সেল অ্যাড্রেস। তারপর দেখো তো আমাদের যে হেডফোন এর ভ্যাট হিসাব করার ফর্মুলা কোনটি। তাহলে একটু দেখো তো একটু, এই যে আমাদের হেডফোন যে এখানে দেওয়া আছে, হেডফোনের দামটা কত দেওয়া আছে আমাদের 1500 টাকা। এখন বলছে ভ্যাট 5%, আমরা বলছি সবসময় ভ্যাট হয় হচ্ছে ভ্যাট বা পার্সেন্টেজ, এটা হয় হচ্ছে আমাদের সবসময় বেসিকের উপরে। তো বেসিক হচ্ছে আমাদের এই যে দামটা 1500 টাকা, 1500-র উপরে আমাদের এখানে ভ্যাটটা, সরি, বেসিকের উপরে না, এখানে আরও হিসাব আছে এখানে, কারণ আমার এটা হচ্ছে 12টা, টোটাল 12টা। তাহলে এখানে আমার এই 12টাকেও গুণ করতে হবে, গুণ করার পর হচ্ছে টোটালটার ভ্যাট বের করতে হবে। তাহলে 12টা যদি আমি গুণ করি, 12টা গুণ করলে তাহলে তার মানে আমি এটা হচ্ছে ডি নাইন সেলের সাথে আমি E9 সেলের গুণ করতেছি, রাইট? ডি9-এর সাথে E9 গুণ করতেছি, গুণ করার পরে আবার আমি এটার 5% বের করতেছি, তাহলে টোটালটার আমি আবার 5% বের করতেছি না। তাহলে দেখো, তার মানে হচ্ছে আমি ডি9 E9 গুণ করে 5% বের করতেছি। এইটাতে কিন্তু সঠিক অ্যান্সারটা আছে, বাকি সবগুলোই কিন্তু ভুল, রাইট? তারপরে আমার বলা হয়েছে যে 25 নম্বরে কোনটি ফাংশন, এরকম প্রশ্ন কিন্তু আমরা আরেকটা সলভ করে আসি, এটা আনসার হবে হচ্ছে বি। আচ্ছা, এবার একটু ফরওয়ার্ডে যাই, যে আমাদের জিজ্ঞাসা করছে যে ওয়ার্ডে কোন ধরনের ফন্ট ব্যবহার করা যায়। ওয়ার্ডে হচ্ছে বাংলা, ইংরেজি, আরবি সব ফন্ট তুমি ব্যবহার করতে পারবা। তবে বাংলা টাইপের জন্য কোন ফন্টটি বাছাই করতে হয় ওয়ার্ডে। তো বাংলা ফন্টের জন্য আমরা এখানে হচ্ছে সুতোর নিয়ম, যেটা সবচেয়ে বেশি প্রেফার করি। আচ্ছা, সুতোর নিয়ম যে আসলে এখনকার যুগে এতটা ব্যবহার করা হয় না, এখনকার যুগে ধরো আরেকটু আপডেট ফন্ট করা ব্যবহার করা হয়, ধরো সোনার বাংলা, কালপুরুষ, এছাড়াও আরো সুলাইমান লিপি, এরকম আরো অনেক ফন্ট আছে, এগুলো ব্যবহার করা হয়। শুধু নিয়ম যে আসলে এখন এত ব্যবহার করা হয় না। আচ্ছা, তারপরে হচ্ছে হেডার ফুটার গ্রুপ কোন ট্যাবের অন্তর্ভুক্ত। হেডার ফুটার হচ্ছে আমাদের কি ইনসার্ট গ্রুপ, ইনসার্ট গ্রুপের অন্তর্ভুক্ত, ঠিক আছে, ইনসার্ট ট্যাবের, সরি। তারপর হচ্ছে আমাদের যে ওয়ার্ডের টেবিল আইকনটি কোন মেনুর অন্তর্ভুক্ত, টেবিল আইকন। তো টেবিল আইকনটি হচ্ছে আমাদের, টেবিল হচ্ছে ওই ইনসার্টের আন্ডারে। তারপর হচ্ছে চার্ট, স্মার্ট আর্ট, ক্লিপ আর্ট থাকে, এগুলা ফন্ট গ্রুপে থাকে, প্যারাগ্রাফ গ্রুপে থাকে, তারপর হচ্ছে ইলাস্ট্রেশন গ্রুপে থাকে, এরকম জিজ্ঞাসা করতেছে, রাইট? তো এইগুলো চিন্তা করো, চার্ট, স্মার্ট আর্ট, তারপর হচ্ছে আমাদের শেপ, এগুলো কি আমাদের কোনো ফন্টের মধ্যে পড়ে? চিন্তা করো তো, এগুলো কিন্তু ফন্টের মধ্যে পড়ে না। তারপর আবার আমাদের প্যারাগ্রাফের মধ্যে কি এগুলো পড়ে না? প্যারাগ্রাফও পড়ে না, আমাদের পরে কোথায়, এটা হচ্ছে ইলাস্ট্রেশন গ্রুপে পড়ে। তার মানে হচ্ছে আমার এই 3 নাম্বারটা হচ্ছে আমার সঠিক আনসার। তারপর হচ্ছে একটি ওয়ার্কশিটের অষ্টম কলাম ও পঞ্চম সারির সেল অ্যাড্রেস কত। তাহলে অষ্টম কলাম, কলাম হচ্ছে 8 নাম্বারটা, তো 8 নাম্বার কলামের নাম কি হবে? A B C D E F G H, এইচ হবে। এইচে আমার হচ্ছে 5 নাম্বার সারি, তাহলে হচ্ছে H5। তাহলে এটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার, রাইট? চলো আমরা পরবর্তী স্লাইডের দিকে আগাই। আচ্ছা, এখানে দেখো, এখানে হচ্ছে আমার নাসিফ মাইক্রোসফট ওয়ার্ডে এক নতুন ফাইল ওপেন করে তাতে কিছু লেখালেখি করে এবং ফাইলটি সংরক্ষণ করে রাখলো।
নাসিফ প্রথম কাজটি করতে কোনটি সাহায্য নিয়েছিল? আচ্ছা, ওয়ার্ডে কিছু লেখালেখি করছে সে, লেখালেখি করার পর সেভ করে রাখছে। তার মানে সে ওয়ার্ডে প্রথমে কি করছে, নতুন ফাইল ওপেন করছিল। তাহলে নতুন ফাইল ওপেন করা মানে কি, নিউ। কোনটির সাহায্য নিয়েছিল তাহলে? সে নিউ এর সাহায্য নিয়েছিল। পরের কাজটি করতে হলে তাকে কি করতে হবে, সেভে ক্লিক করতে পারে, সেভ এসে ক্লিক করেও সেভ করতে পারবে, হ্যাঁ, কারণ সে ফাইলটি সংরক্ষণ করছে। কিন্তু এই যে কন্ট্রোল সি আমি কিসের কমান্ড বলছিলাম? কন্ট্রোল সি হচ্ছে আমাদের কপি করার কমান্ড। তার মানে এটা দিয়ে কিন্তু আমাদের সেভ করা যাবে না, ঠিক আছে? তাহলে আমাদের আনসার হচ্ছে 1 এবং 2। তারপরে স্প্রেডশিটে গুণ করার জন্য কোন সূত্র কোথায় দিতে হবে? এই যে আমরা পড়ছিলাম না যে সমাধান সেল বা হচ্ছে আমাদের ফলাফল সেল, এটাতে কিন্তু দিতে হবে। তারপর এই সূত্রটি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? এই সূত্রটি হচ্ছে আমাদের শতকরার ক্ষেত্রে ব্যবহার করা হয়, কারণ এখানে এই যে পার্সেন্টেজ ব্যবহার করা হচ্ছে, পার্সেন্টেজ বের করার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, স্প্রেডশিট বিশ্লেষণের বৈশিষ্ট্যসমূহ। কোন ধরনের হিসাব হিসাবের জন্য সুবিধাজনক, হ্যাঁ, ঠিক আছে। তারপর অক্ষর ভিত্তিক উপাত্ত নিয়ে কাজ করা যায়। আচ্ছা, তারপরে বিভিন্ন ফাংশন সূত্রাকারে ব্যবহার করা যায়। এটা আই থিঙ্ক সবগুলাই হচ্ছে আমাদের সঠিক। এখানে সবগুলো অপশনই হচ্ছে আমাদের সঠিক, রাইট? এটাও সঠিক, এটাও সঠিক, তাহলে আমরা বলতে পারি সবগুলাই সঠিক। তারপর হচ্ছে আমাদের 37 নাম্বারে কি দেওয়া আছে, যে ডকুমেন্টের লাইন ব্যবধান নির্ধারণ করতে রিবনের কোন ট্যাবে ক্লিক করতে হয়? লাইন ব্যবধান ঠিক করতে হচ্ছে আমাদের পেজের মধ্যে ক্লিক করতে হবে, পেজ ট্যাবে ক্লিক করতে হবে। আচ্ছা, তারপর ওয়ার্ড প্রসেসরে লেখালেখির জন্য বিভিন্ন স্টাইলের অক্ষরকে কি বলা হয়? এগুলো কিন্তু আমরা আগেই আলোচনা করছি যে এগুলো হচ্ছে আমাদের মূলত ফন্ট হচ্ছে বিভিন্ন স্টাইলের লেখালেখির জন্য অক্ষর আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে স্প্রেডশিটে কোন কাজটি করা সহজ? স্প্রেডশিটে আমার কোন কাজটি করা সহজ? এখানে হচ্ছে ফর্মুলা অ্যাপ্লাই করা সহজ, বাকিগুলা কিন্তু স্প্রেডশিটের কোনো কাজ না। স্প্রেডশিটে ভাগ করার জন্য ব্যবহার করা হয় কোনটা? ভাগ করার জন্য হচ্ছে এই চিহ্নটা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে সেভ বাটনের জন্য কাজ কি? সেভ বাটনের কাজ হচ্ছে সংরক্ষণ করা। তারপর হচ্ছে স্পেল চেকারের কাজ হলো বানান শুদ্ধ করা সফটওয়্যার। তারপর হচ্ছে ডকুমেন্টে টেবিল স্থাপন করার সহজতর উপায় হিসেবে ব্যবহৃত করা যায় কোনটি? টেবিল স্থাপন করার সহজতর উপায় হিসেবে ব্যবহার করা যায় কোনটি? আমাদের যে ইনসার্ট টেবিল কমান্ড, এই জিনিসটা দিয়ে কিন্তু টেবিল স্থাপন করা যায়। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ওয়ার্কশিটের বাম দিক থেকে ডান দিকে চলে ডান দিকে চলে আসা ঘরগুলোকে কি বলে? বাম থেকে ডান দিকে আসছি কি, এগুলোকে বলা হয় হচ্ছে আমাদের সারি বা হচ্ছে আমাদের রো বলা হয়, ঠিক আছে? তারপর হচ্ছে মিন, সাম ইত্যাদি, এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ফাংশন, এগুলোকে বিভিন্ন ধরনের ফাংশন বলা হয়। ওকে, তো এই ছিল আমাদের চতুর্থ অধ্যায়। এখন আমরা চলে আসি আমাদের পঞ্চম অধ্যায়, ঠিক আছে? তো পঞ্চম অধ্যায়ে আমাদের কি বলা হয়েছে, যে কোনটি ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া? ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া হচ্ছে আমাদের কোনটা? আমাদের ভিডিও গেমসটা হচ্ছে একটা ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া। তারপর প্রেজেন্টেশনের এক একটি অংশকে কি বলা হয়? প্রেজেন্টেশনের এক একটি অংশ, এই যে আমরা প্রেজেন্ট করতেছি, এটাকে আসলে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে স্লাইড বলি, প্রত্যেকটাকে এক একটা স্লাইড বলি। আচ্ছা, তারপরে হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের প্রথম স্লাইডটি প্রদর্শনের জন্য কিবোর্ডে কোন বোতাম চাপ দিতে হবে? এটা হচ্ছে F5 বোতামে চাপ দিতে হবে। তারপর ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া কোনটি? ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া হচ্ছে আমাদের ধরো একটা শিক্ষামূলক সফটওয়্যার, এটা হচ্ছে একটা ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া। আচ্ছা, ওই যে এর আগের কোয়েশ্চেনটা কিন্তু অনেকবার বোর্ডে আসে, তাই এটা দেখে যাইতে পারো, এটা কিন্তু আবারও আসতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে 5 নম্বরে, এই যে সব বিষয়ে অ্যানিমেশন তৈরি হয়, যেসব বিষয়ে অ্যানিমেশন তৈরি হয়, অ্যানিমেশন যেহেতু মাল্টিমিডিয়া, তাহলে আমাদের এখানে অডিও থাকতে পারে, ভিডিও থাকতে পারে, টেক্সটোগ্রাফিক সব কিছু থাকতে পারে, তাহলে মানে সব কিছু। আচ্ছা, তারপরে হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করে নতুন স্লাইড তৈরি করার কমান্ড হলো, এটা হচ্ছে কন্ট্রোল এম চেপে হচ্ছে আমরা নতুন স্লাইড তৈরি করতে পারি। তারপরে হচ্ছে আমাদের মাল্টিমিডিয়া হচ্ছে, মাল্টিমিডিয়া কি অ্যানিমেশন, চিত্র, ভিডিও সব কিছু, মাল্টিমিডিয়া হচ্ছে অনেক কিছু, অনেক মিডিয়া। আচ্ছা, ঠিক আছে। তারপরে এবার আসো আমরা পরের স্লাইডে আসি, যে একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় কি ব্যবহার করতে হয়। আচ্ছা, যদিও এটা আমরা একটা অ্যাপ ব্যবহার করে করতেছি, এই কারণে হচ্ছে আমরা স্লাইড পরিবর্তন করার সময় আসলে খুব একটা চেঞ্জ আসে না। তো স্লাইড পরিবর্তন করার ক্ষেত্রে আসলে পাওয়ার পয়েন্ট দিয়ে যখন তুমি একটা প্রেজেন্টেশন প্লে করলে তখন স্লাইড চেঞ্জ হওয়ার কিছু ইফেক্ট দেওয়া যায়, যেটার কারণে একবার দেখবা টান দিক থেকে যাইতেছে, একবার দেখবা এদিকে, একবার দেখবা এভাবে সরে যাচ্ছে, একবার দেখবা এইভাবে সরে যাচ্ছে,
একবার দেখবা এই উপরের দিকে চলে যাচ্ছে, একবার নিচের দিকে চলে যাচ্ছে, মানে কি একটা ব্যাপার, ঠিক না? তো এই জিনিসটাই হয় কি, এই জিনিসটাকে আমরা কি বলি, এই জিনিসটাকে বলি হচ্ছে আমরা ইফেক্ট বলি। আবার এটাকে ট্রানজিশনও বলা হয়, ট্রানজিশন বা ইফেক্ট যে কোনো একটা কিছু বলা হয়, এই দুইটা যে কোনো একটা। আচ্ছা, তারপর হচ্ছে পাওয়ার পয়েন্টের ফাইলকে কি বলা হয়? পাওয়ার পয়েন্টের ফাইল, ফাইল যেটা, পাওয়ার পয়েন্টের ফাইলকে আমরা বলি হচ্ছে, কি বলি বলতো? পাওয়ার পয়েন্টের ফাইলকে, পাওয়ার পয়েন্টের ফাইলকে আমরা প্রেজেন্টেশন বলি, রাইট? পাওয়ার পাওয়ার পয়েন্টের ফাইলকে তাহলে আমরা কি বলি, যে আমরা প্রেজেন্টেশন বলি। তারপরে হচ্ছে স্লাইডে ভিডিও যুক্ত করতে হলে কোন অপশন ব্যবহার করতে হবে? ভিডিও যদি যুক্ত করতে চাই তাহলে আমাদের অবশ্যই ইনসার্ট করতে হবে, তাহলে ইনসার্টে যেতে হবে। তারপর হচ্ছে আফরিন দশম শ্রেণীর শিক্ষার্থী বা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান শিক্ষক মহোদয় তাকে বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে একটি প্রেজেন্টেশন তৈরি করতে বললো, আফরিন তার স্লাইডে অনেকগুলো। আচ্ছা, যাই করুক, এখন আফরিন শেষ কাজটি করার সঠিক পদ্ধতি আছে। শেষ কাজ করছে হচ্ছে অনেকগুলা ছবি সংযুক্ত করছে যে স্লাইডে, সেগুলো এক একটা এক এক নিয়মে সে প্রদর্শন করছে, এক একটা এক এক প্রক্রিয়ায় ওপেন হয়েছে। তো এই জিনিসটা কি হয়েছে, সে আসলে একটা অ্যানিমেশন দিছে, অ্যানিমেশনের কারণে এগুলা হচ্ছে ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় আসে। আচ্ছা, অ্যানিমেশন, অ্যানিমেশন যদি অ্যাড করে তাহলে তাকে প্রথমে যেতে হবে অ্যানিমেশনে, তারপরে হচ্ছে কাস্টম অ্যানিমেশন, মানে অ্যানিমেশনটাকে একটু কাস্টমাইজ করবে, তারপর হচ্ছে ইফেক্ট অ্যাড করবে, তাই তো? এটাই। তারপরে আমাদের আছে যে আফরিন তার কাজটি আকর্ষণীয় করার জন্য, ছবি সিলেক্ট করলো, তারপর হচ্ছে ব্লাইন্ড ফ্লাইন ডায়মন্ড পছন্দ মতো ইফেক্ট ব্যবহার করলো, তারপর হচ্ছে অ্যাপ্লাই টু অল অপশন ব্যবহার করলো। হ্যাঁ, সবগুলাই করতে পারে। না, অ্যাপ্লাই টু অল, না না, অ্যাপ্লাই টু অল করবে না, কারণ হচ্ছে তারটা তো আকর্ষণীয় করতেছে। করতে পারে, হ্যাঁ ঠিক আছে, অ্যাপ্লাই টু অল করলো, সবগুলাই দেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা একটু আসি এরপরটাতে, অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট কমান্ড কোন মেনুতে থাকে? অ্যাডজাস্টমেন্ট থাকবে হচ্ছে আমাদের ইমেজ মেনুতে থাকবে, ঠিক আছে, ইমেজ মেনুতে থাকে। তারপর হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্টে প্রস্তুতকৃত 20টি স্লাইডের একটি প্রেজেন্টেশন 5 পৃষ্ঠায় উপস্থাপন করে, মানে 20টি স্লাইডের প্রেজেন্টেশনটা কিন্তু এটা আবার 5 পেজের মধ্যে নিয়ে আসে, মানে এখানে হচ্ছে প্রত্যেক পেজে চারটা করে স্লাইড। তো এটাকে আমরা বলি হচ্ছে হ্যান্ড আউট, হ্যান্ড আউট বলা হয় এটাকে, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের বিজ্ঞান বিষয়ের শিক্ষক শিহাব সাহেব, কি করছে, যে স্কুলের ল্যাপটপ ব্যবহার করে একটি সফটওয়্যার মাধ্যমে, আচ্ছা আচ্ছা, টেক্সট ইমেজ ইফেক্ট ব্যবহার করে চমৎকার একটি ক্লাস উপস্থাপন করলেন। তো উপস্থাপিত ক্লাস কোন সফটওয়্যারের সাথে, সফটওয়্যারটি সুবিধাজনক? সুবিধাজনক হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্ট, কারণ পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা কি প্রেজেন্টেশন তৈরি করি। আচ্ছা, তারপর হচ্ছে শিহাব সাহেব যে সফটওয়্যারটি ব্যবহার করছেন তাতে হচ্ছে অ্যানিমেশন ব্যবহার করে আকর্ষণীয় করে তুলতে পারবে। তারপর হচ্ছে আমাদের কি, যে শব্দ ভিডিও ব্যবহার করে শ্রেণীর কার্যক্রম দেখানো যাবে। তারপর হচ্ছে স্কুলের আয় ব্যয়ের হিসাব করা যাবে। ভাই, আয় ব্যয়ের হিসাব কি তুমি পাওয়ার পয়েন্ট দিয়ে করতে পারবা? এটা তো সম্ভব না। তার মানে হচ্ছে আমার 1 আর 2 আনসার, রাইট? আচ্ছা, এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের মূলত হচ্ছে কিসের জন্য? মূলত হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্ট নিয়ে বেশিরভাগ আলাপ আলোচনা। এখানে হচ্ছে আমাদের ফটোশপ নিয়েও হয়তো ছিল, কিন্তু এটা সম্ভবত সিলেবাসে তেমন নাই। আচ্ছা, তো এখানে যে আয় ব্যয়ের হিসাব সেটা কিন্তু আমরা এক্সেলে পড়ে আসি, এখানে কিন্তু আমাদের মাইক্রোসফট যে পাওয়ার পয়েন্টে কিন্তু ওই হিসাব নিকাশের কোনো কাজ নেই, তাই না? আচ্ছা, এখানে আসো এবার, এখানে দেওয়া আছে যে ভিডিও কার্যত এক ধরনের চিত্র, ভিডিও চিত্র বলি না আমরা অনেক সময়, এটাই হচ্ছে এই ভিডিও চিত্র। তারপরে হচ্ছে স্লাইড শো, স্লাইড শো কোন মেনুতে থাকে? স্লাইড শো থাকে হচ্ছে আমাদের, স্লাইড শো কোথায় থাকে? স্লাইড শো থাকে হচ্ছে আমাদের এই যে ভিউ এর মধ্যে থাকে। তারপর হচ্ছে আমাদের স্লাইডের ব্যাকগ্রাউন্ডে রং আরোপ করতে হলে কোন বোতামে ক্লিক করতে হবে? এটা হচ্ছে আমাদের ক্লিক করতে হবে এই স্ট্রেক বোতাম, স্ট্রেক, বুঝতে পারছো? সরি সরি, এটা স্ট্রেক হবে না, এটা হচ্ছে সলিড ফিল হয়, সলিড ফিল রেডিও বোতামে ক্লিক করে হচ্ছে আমরা এটা করতে পারি। স্ট্রেক আমি একটু ভুল বলে দিচ্ছি। আচ্ছা, তারপরে ব্যাকগ্রাউন্ড স্টাইল অপশনটি কোন মেনুতে থাকে? ব্যাকগ্রাউন্ড স্টাইল অপশনটি আমাদের কোন মেনুতে থাকে? ব্যাকগ্রাউন্ড স্টাইলটা থাকে হচ্ছে আমাদের
ব্যাকগ্রাউন্ড স্টাইল অপশনটা আমাদের থাকে হচ্ছে ডিজাইনতে। ডিজাইন যে অপশনটা আছে, এই ডিজাইন অপশনটাতে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড যে স্লাইডটা, ব্যাকগ্রাউন্ড স্টাইলটা, সেই অপশনটা হচ্ছে আমাদের ডিজাইনের মেনুটাতে থাকে। আচ্ছা, ট্রানজিশন মূলত কি? ট্রানজিশন ওই যে আমরা বলছিলাম না ইফেক্ট, ওই ইফেক্টটাই হচ্ছে আমাদের ট্রানজিশন। তারপরে হচ্ছে স্লাইডে ছবি যুক্ত করার জন্য কয়টি ধাপ মেনে চলে? এই যে আরেকটা বকওয়াস একটা কোয়েশ্চেন, এগুলো আসলে দেয়াই উচিত না, রাইট? কারণ এগুলো ভাই কেন জিজ্ঞাসা করবে? এগুলো মুখস্থ করে কি তোমার কোনো লাভ আছে বলো তো? কোনো লাভই নাই আসলে। কিন্তু তাও তোমাকে মুখস্থ করাবে যে এখানে হচ্ছে তোমার 3টা ধাপ আছে, বুঝছো? তারপর হচ্ছে বাংলাদেশ ৭১ হচ্ছে, এটা আরো অনেক পুরানো একটা সফটওয়্যার। এটা আসলে কিসের সফটওয়্যার? এটা হচ্ছে একটা মাল্টিমিডিয়া সফটওয়্যার। এটা হচ্ছে মানে মুক্তিযুদ্ধ নিয়ে একটা মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরি করেছিল, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে। আচ্ছা, তারপর হচ্ছে নিউ স্লাইড কমান্ড কোন মেনুর অন্তর্গত? এটা হচ্ছে আমাদের কোন মেনুর অন্তর্গত হবে? এটা হচ্ছে আমাদের হোম মেনুর অন্তর্গত হবে। এটা হচ্ছে আমাদের হোম মেনুর অন্তর্গত হবে, অর্থাৎ আমাদের এ নাম্বার হচ্ছে কারেক্ট আনসার। তারপর হচ্ছে ট্রানজিশন হলো এক ধরনের ইফেক্ট, রাইট? ইফেক্ট ইফেক্ট সি নাম্বারটা। তারপরে হচ্ছে ইন্টারঅ্যাক্টিভিটি যোগ করার সফটওয়্যার কোনটি? ইন্টারঅ্যাক্টিভিটি যোগ করার সফটওয়্যার হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেল। না, এক্সেলে তো তুমি হিসাব নিকাশের কাজ করবে, এখানে কিসের ইন্টারঅ্যাক্টিভিটি? মাইক্রোসফট তো এখানে কোন নামই লেখা নাই যে এটা মাইক্রোসফটের কোন সফটওয়্যার। তারপরে হচ্ছে ফটোশপ তো হচ্ছে তুমি শুধু ছবি এডিট করতে পারো। তাহলে কি আমাদের হচ্ছে ডিরেক্টর, যেখানে আমরা অডিও ভিডিও সবকিছু নিয়ে কাজ করব। আচ্ছা, তারপরে হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার 9 কোনটি? সফটওয়্যার 9 হচ্ছে এখানে ফ্ল্যাশ। বাকি 3টা যে আছে, পাওয়ার পয়েন্ট, পিকাসা, ইমপ্রেস, এই সবগুলাই হচ্ছে আমাদের কি? আমাদের হচ্ছে এক একটা প্রেজেন্টেশন সফটওয়্যার। তারপর আসো, এখন কিন্তু আমরা ষষ্ঠ অধ্যায়ে চলে আসি, একদম আমাদের শেষ যে অধ্যায়টা, সেটাতে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ চলে আসছি। তো আমাদের এখন আলোচনার বিষয় হচ্ছে আমাদের কি? প্রোগ্রামিং। তো আগে কিন্তু আসলে তোমাদের এই যে ষষ্ঠ অধ্যায়টাতে প্রোগ্রামিং ছিল না, প্রোগ্রামিংটা নতুন অ্যাড করা হয়েছে। আগেই ছিল হচ্ছে এখানে মাইক্রোসফট এক্সেস এক্সেস বিষয়টা ছিল, সেটা আমরাও পড়ছি, আমাদের যুগেও আমরা ওই এক্সেসই পড়ে গেছি। কিন্তু এখন আলহামদুলিল্লাহ এই যে প্রোগ্রামিং এর বিষয় কিন্তু চলে আসে, তোমরা পাইথন পড়তে পারতেছো, রাইট? পাইথন জিনিসটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। আমরা ইন্টারমিডিয়েটেও আমাদের সিলেবাসে ছিল না, তবে আমি পার্সোনালি হচ্ছে আগে স্টাডি করছি এরকম কিছু, পাইথন নিয়ে কিছু স্টাডি করা হয়েছিল, তবে পাইথন এতটা ডিপে আমি জানি না। বেসিক পাইথন আমার করা হয়েছিল আর কি, প্র্যাকটিস করা হয়েছিল। আচ্ছা, যাই হোক। তো এখানে অনুবাদকের কাজ হলো আমাদের কি? অনুবাদক হচ্ছে আমাদের দুই ধরনের, ট্রান্সলেটর বা অনুবাদক। এই জিনিসটা হচ্ছে আমাদের দুই ধরনের কি? দুই ধরনের হচ্ছে, এক হচ্ছে আমাদের ইন্টারপ্রেটার, আরেকটা হচ্ছে আমাদের কম্পাইলার, ঠিক আছে? তো একটা হচ্ছে আমাদের কি করে, যে সবগুলো নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তর করে ফেলে, সবগুলো নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তর করে ফেলে হচ্ছে কম্পাইলার। আর ওই যে ইন্টারপ্রেটার কি করবে? একটা একটা করে নির্দেশ সে মেশিন কোডে রূপান্তরিত করবে, ঠিক আছে? এটা হচ্ছে এই ইয়ার কাজ, অনুবাদকের কাজ। আর এটা আসলে সে কি করতেছে? সে আসলে পাইথন কোডকে মেশিন কোডে নিতেছে, সে মেশিন কোডকে আবার পাইথন কোডে রূপান্তর করতে পারবে না, এটা অনুবাদকের কাজ না, ঠিক আছে? তার মানে আমাদের এইখানে হচ্ছে 1 আর 2 সঠিক আনসার। আচ্ছা, তারপরে হচ্ছে পাইথন ভাষায় মনিটরে কোনো লেখা প্রদর্শন করার জন্য নিচের কোন ফাংশনটি ব্যবহার করা হয়? এটা মনে রাখবে, পাইথন ভাষায় হচ্ছে প্রিন্টটাই হচ্ছে এই কমান্ড। আচ্ছা, এখানে যে প্রিন্ট এফ অপশন আছে, এগুলো কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, প্রিন্ট এফ, প্রিন্ট ইন, এগুলো হচ্ছে অন্য ল্যাঙ্গুয়েজে কিন্তু গিয়ে আবার তোমার ওইগুলাও কিন্তু প্রদর্শন করবে, লেখাটা প্রদর্শন করবে। জাভা আছে, তারপরে আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে। তো ওইগুলাতে কিন্তু ওই জিনিসগুলো কারেক্ট হতে পারে, কিন্তু তোমাদের আপাতত যেহেতু আমরা পাইথন পড়তেছি, পাইথনের জন্য হচ্ছে এই প্রিন্ট দিয়ে তারপরে ব্র্যাকেটের ভিতরে লেখাটা হচ্ছে সে প্রদর্শন করবে, ঠিক আছে? ধরো আমি লিখলাম প্রিন্ট আইএমএসবি, প্রিন্ট যদি আমি আইএমএসবি লিখলে আসলে ওইভাবে হবে না। আইএমএসবি যেহেতু একটা হচ্ছে নেম, ধরো আমি একটু দেখাই, একটা ব্ল্যাঙ্ক স্লাইড আছে, যেহেতু আমরা এখানে একটু দেখাই, ব্ল্যাঙ্ক স্লাইডগুলো রাখছি যে তোমাদের কিছু যদি লিখে দেখাই। ধরো আমি লিখলাম হচ্ছে প্রিন্ট প্রিন্ট এখানে যদি আমি আইএমএসবিটা যদি লিখতে যাই, আইএমএসবি হচ্ছে একটা নেম, তাই এটাকে আমাকে এই যে কোটেশন দিতে হবে, সিঙ্গেল কোটেশন দিতে হবে, সিঙ্গেল কোটেশন দিয়ে তারপরে লিখতে হবে। এই যে ধরো আমি এইভাবে যে লিখলাম, এইভাবে লিখার পর আমার আউটপুটটা কি আসবে? আউটপুটটা আসবে হচ্ছে আই এম এস বি। অবশ্য আমি ইকুয়াল দিয়ে দিছি, এই ইকুয়াল কিন্তু আসবে না ভাইয়া, ইকুয়াল কিন্তু আসবে না, ঠিক আছে? আমার আউটপুট আসবে শুধু আই এম, ধর কি হইলো,
INSB, ঠিক আছে, এটা আসবে আমাদের আউটপুট। ওকে, আর এখানে যদি অন্য কোনো জিনিস থাকে তাহলে ওইগুলো আসতে পারে। আচ্ছা, এখান থেকে তাহলে একটু চিন্তা করো তো যে আমরা আরো কি দিতে পারি। আমাদের হচ্ছে যদি ধরো কোনো একটা নাম্বার দিলাম আমি, প্রিন্ট, ধরো আমি এখানে 8 দিলাম, তাহলে এটা হচ্ছে সরাসরি আউটপুট আসবে 8। এখানে আর কোনো মানে মাঝে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, এই জিনিসটাই আসবে, ঠিক আছে। তো আমরা একটু আগের স্লাইডে আবার ফেরত যাই। এখানে আচ্ছা, এখানে মনে হয় আমি আরো কিছু মিস করে গেছি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো যে এই যে আমার পাইথন ভাষায় মনিটরে কোনো লেখা প্রদর্শন করার জন্য এটা হচ্ছে প্রিন্ট, আমরা এটা মার্ক করছিলাম, ঠিক আছে। তারপরে পাইথন ভাষায় y ইকুয়াল ইন্টিজার, এই যে আইএনটি দিয়ে আমাদের কি বোঝায়, ইন্টিজার বোঝায়। ইন্টিজার অফ 2.8, মানে 2.8 এর মধ্যে তোমার ইন্টিজার কত আছে। ইন্টিজার মানে কি, ইন্টিজার মানে হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। তাহলে এখানে পূর্ণ সংখ্যাটা কত আছে, পূর্ণ সংখ্যা আছে আমাদের হচ্ছে 2.8 এর মধ্যে কত, 2.8 এর মধ্যে 2টা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, আর ওইটা কিন্তু হচ্ছে ডেসিমালের মধ্যে পড়ে। মানে হচ্ছে আমাদের ওইটা যদি আমরা প্রোগ্রামিং এর ভাষায় বলি তাহলে এটা হচ্ছে আমাদের একটা ফ্লোটিং নাম্বার, আর এটা হচ্ছে আমাদের ইন্টিজার। টোটালটাই হচ্ছে আমাদের একটা ফ্লোটিং নাম্বার, আর এই টুটা হচ্ছে আমাদের একটা ইন্টিজার। তাহলে আমরা কি বলতে পারি, প্রিন্ট ওয়াই যখন দিবে তাহলে আমার ইন্টিজার আসবে। ইন্টিজার বলতে শুধু টুটা আসবে, ঠিক আছে। তারপর বলতেছে যে পাইথন ভাষায় a ইকুয়াল 5, b ইকুয়াল 2, তাহলে y ইকুয়াল a পার্সেন্টেজ b। আচ্ছা, a পার্সেন্টেজ b দিয়ে কি বোঝায়, a পার্সেন্টেজ b দিয়ে বোঝায় হচ্ছে যে a কে যদি তুমি b দিয়ে ভাগ করো, ভাগ করলে তোমার ভাগশেষটা আসলে কত সেটা আসলে নির্ণয় করতেছে। ধরো এখানে যদি তোমার থাকতো 7% অফ, আচ্ছা 7টা না দিই, ধরো তোমার 8% অফ 3 দিল, 8% 3 দিল, 8% 3 দিলে তাহলে 3 দুগুণে হচ্ছে 6, ভাগশেষ থাকতেছে 2, তার মানে এখানে আনসার হইতো 2। এখন দেখো তো এখানে 5 আছে, 5% হচ্ছে 2 আসতেছে, তার মানে এখানে দেখা যাবে যে ভাগশেষ থাকবে হচ্ছে 1, 1 থাকবে। আচ্ছা, তারপর বাইনারি ভাষাকে আসলে কি বলা হয়, বাইনারি ভাষাকে বলা হয় হচ্ছে, বাইনারি ভাষাকে বলা হয় বাইনারি ভাষাকে বলা হয় মেশিন ভাষা। আচ্ছা, কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে মৌলিক পার্থক্য কোনটি। কম্পাইলার কি করে, যে একটি ভুল লাইনে থামে, না না সরি ভুল বললাম, কম্পাইলার হচ্ছে পুরো প্রোগ্রামকে অনুবাদ করে, আর ইন্টারপ্রেটার হচ্ছে প্রত্যেক লাইনে ভুল ধরে। মানে কোন লাইনে যদি ভুল পায় তাহলে সেখানে হচ্ছে থামবে, ইন্টারপ্রেটারের কাজ এটা। আচ্ছা, তারপরে হচ্ছে কোনো শর্ট, নিচের কোনটি সঠিক। এখানে দেওয়া আছে প্রিন্ট হাই, তারপরে প্রিন্ট এফ হাই। আচ্ছা, আমরা শিখছি যে হচ্ছে যদি কোনো একটা জিনিস এটা নাম্বার না হয়ে, নাম্বার, ভেরিয়েবল বা কনস্ট্যান্ট এগুলো কিছু না হয়ে যদি সেটা হচ্ছে আমাদের কোনো একটা নেম হয়, তাহলে নাম টাম কিছু হয়, তাহলে হচ্ছে আমাদেরকে কি করতে হয়, আমাদের হচ্ছে সেইখানে একটা ফার্স্ট কোটেশন দিয়ে তারপরে লিখতে হয়, তাই না। তো আমরা এই ফার্স্ট কোটেশন দিয়ে লিখবো। তারপর হচ্ছে আউটপুট স্ক্রিনে প্রদর্শনের জন্য, প্রদর্শনের পূর্বে অবজেক্ট কিসে পরিণত হয়। অবজেক্ট কিসে পরিণত হয়, অবজেক্ট হচ্ছে আমাদের স্ট্রিং এ পরিণত হয়, ঠিক আছে। তারপর হচ্ছে নিচের কোন কোডটি হ্যালো পৃথিবী লেখাটি আউটপুট করবে। আচ্ছা, হ্যালো পৃথিবী আউটপুট করার জন্য তাহলে আমাদের অবশ্যই ওই যে ফার্স্ট কোটেশনে নেওয়া লাগবে। ও আর এখানে তো আমাদের শুধু ফাংশনের পার্থক্য, তাই না। তো ফাংশনটা হচ্ছে আমাদের কি হবে, প্রিন্ট হবে অবশ্যই, প্রদর্শন করার ফাংশন মানেই হচ্ছে প্রিন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে নিচের কোডটির আউটপুট কি হবে, আউটপুট কি হবে, এখানে হ্যালো আর ওয়ার্ল্ড, তাহলে এখানে আমাদের কি আসতে পারে বলো তো। এখানে আসতে পারে আমাদের হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এখানে এ আর বি দুইটাই হচ্ছে সেম আনসার, এখানে হয়তো প্রশ্নতেই ভুল আছে, তো দুইটাই হচ্ছে কারেক্ট আনসার আসলে। তাহলে এরপর বলছে যে নিচের কোন ভেরিয়েবলটির নাম অবৈধ হবে, অবৈধ বা ইনভ্যালিড। দেখো তো এখানে হচ্ছে ভেরিয়েবল যেহেতু বলছে, ভেরিয়েবল, ভেরিয়েবলের মধ্যে এখানে আবার ওয়ান চলে আসছে। ভেরিয়েবলের মধ্যে সবসময় মনে রাখবা যে ভেরিয়েবলের মধ্যে কোনো নাম্বার আসতে পারবে না, ভেরিয়েবলের মধ্যে কোনো নাম্বার আসে না। ভেরিয়েবল সবসময় হচ্ছে বিভিন্ন ক্যারেক্টার হবে, বিভিন্ন ইংরেজি ক্যারেক্টার হবে, এ বি সি ডি এফ জি সেইগুলো হবে, কিন্তু কখনোই এখানে নাম্বার আসবে না, ওকে। আচ্ছা, তারপরে যদি পাইথন প্লে এবং প্লে এই দুইটি ভেরিয়েবলের মধ্যে, আচ্ছা এখানে প্লে এবং মানে বড় হাতের পি আর ছোট হাতের পির মধ্যে কিন্তু পার্থক্য আছে। পাইথন এই দুইটা ক্যারেক্টারকে ভিন্ন ভিন্ন ক্যারেক্টার হিসেবে কাউন্ট করে, দুইটাকে সেম ক্যারেক্টার হিসেবে কাউন্ট করে না। তার মানে হচ্ছে দুইটি ভেরিয়েবল যদি দাও তাহলে দুইটা হচ্ছে আমাদের ভিন্ন দুইটা ভেরিয়েবল, দুইটা একই ভেরিয়েবল না, ওকে। তো আলহামদুলিল্লাহ নাকি, আচ্ছা আমাদের আরো অনেকগুলো রয়ে গেছে। যাই হোক, আমাদের আরো দুইটা স্লাইড মনে হয় আছে, আমরা ইনশাল্লাহ শেষ করি এখন। দেখি নিচের কোডটির আউটপুট কি হবে। আচ্ছা,
এখানে এক্স ইকুয়াল 5, ওয়াই ইকুয়াল এক্স, তারপরে হচ্ছে ওয়াই এক্স ইকুয়াল 6, তারপর হচ্ছে প্রিন্ট এক্স। আচ্ছা, এখানে দেখো আমাদের প্রিন্ট দেওয়া আছে হচ্ছে দুইটা, তাহলে আমাদের দুইটা আউটপুট আসবে, রাইট? এখন দেখো ফার্স্টে হচ্ছে আমাদের এক্সটাকে আমরা ডিফাইন করলাম 5, এক্স এর মান হচ্ছে 5। ডিফাইন করার পর আমরা বললাম যে ওয়াই সমান হচ্ছে এক্স, মানে ওয়াই এর মান বলে দিছে হচ্ছে এক্স, তাহলে এক্স এর মান ছিল আমার 5। তাহলে সেকেন্ড লাইনে এসে কি হবে, যে ওয়াই এর মানটাও হয়ে যাবে 5। ঠিক আছে, ওয়াই এর মান 5 হইলো। এখন আবার এক্স এর মান বলতেছে 6, কিন্তু পরে কি ওয়াই এর কিছু লেখা হয়েছে না, লেখা হয় নাই। এই কারণে এক্স এর মানটা শুধু আমার চেঞ্জ হয়ে 6 হয়ে যাবে, কিন্তু ওয়াই এর মান যে 5 হয়েছিল এই 5ই থেকে যাবে। তার মানে আমার প্রিন্ট এক্স যখন বলবে, প্রিন্ট এক্স বললে আমার কত আসবে, প্রিন্ট এক্স বললে আমার যেহেতু এক্স এর মান 6 তাহলে 6 দেখাবে। আর ওয়াই এর মান কত আসবে, ওয়াই এর মান যেহেতু 5 থেকে আবার 1 মাইনাস হচ্ছে, সরি প্রিন্ট কত আসবে আর কি, প্রিন্ট আসবে হচ্ছে ওয়াই, যেহেতু ওয়াই থেকে যেহেতু আরো 1 মাইনাস হচ্ছে, তার মানে হচ্ছে 5 থেকে 1 মাইনাস, তো 6 4 এটা আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে পাইথনে একটি পূর্ণ সংখ্যা ইন্টিজার ডেটা টাইপ নির্ধারণ করার জন্য কোনটি ব্যবহৃত হয়? পাইথনে একটি পূর্ণ সংখ্যা ডেটা টাইপ নির্ধারণ করার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে পূর্ণ সংখ্যা, যেহেতু তার মানে হচ্ছে ইন্টিজার, ইন্টিজার মানে আইএনটি। আচ্ছা, তারপরে ট্রু ফলস যেটা জমা রাখে হচ্ছে বুল। বুল মানে কি আসলে, বুল মানে হচ্ছে বুলিয়ান এলজেব্রা। বুলিয়ান এলজেব্রার কাজই হচ্ছে সে ট্রু ফলস ডেটা নির্ধারণ করবে, ট্রু ফলস ডেটা নির্ধারণ করবে, এটাই হচ্ছে বুলিয়ান এলজেব্রার কাজ। তারপর হচ্ছে কোনো ভেরিয়েবলে ডাটা টাইপ বের করার জন্য কোন ফাংশন ব্যবহার করা হয়? ডাটা টাইপ বের করার জন্য, ডাটা টাইপ বের করার জন্য বের করা হয় হচ্ছে আমাদের এই যে টাইপ, টাইপ ফাংশনটা ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে নাম্বার, এখানে একটা নাম্বার লেখা আছে দেখো 17 নাম্বারে, যে নাম্বার ইকুয়াল 2.49। তারপরে হচ্ছে এখানে আবার টাইপ ফাংশন ব্যবহার করছে প্রিন্টের ভিতর, টাইপ অফ নাম্বার, ঠিক আছে, এটা ব্যবহার করলো। আবার নাম্বার ইকুয়াল ইন্টিজার নাম্বার। আচ্ছা, তো এখানে তোমার ফার্স্টে ছিল হচ্ছে শুধু একটা ফ্লোটিং নাম্বার দিয়ে দিয়েছিল 2.49, কিন্তু একটা ফ্লোটিং নাম্বার, ফ্লোটিং নাম্বার। তারপরে হচ্ছে বলছে যে প্রিন্ট টাইপ, টাইপ অফ নাম্বার। তাহলে এইখানে প্রিন্টটা আসলে কি আসবে, এখানে আসবে হচ্ছে নাম্বারের টাইপ, তাহলে এটা একটা ফ্লোটিং নাম্বার ছিল, তাহলে এখানে দেখাবে হচ্ছে ক্লাস ফ্লোট, ক্লাস ফ্লোট দেখাবে, এই যে এখানের মতো এই ক্লাস ফ্লোটটা দেখাবে, ক্লাস ফ্লোট। ঠিক আছে, আবার এখানেও কিন্তু আছে সেম জিনিস, ক্লাস ফ্লোট। এখন দেখো পরেরটাতে আবার বলছে যে নাম্বার ইকুয়াল ইন্টিজার অফ নাম্বার, মানে এখানে এই যে 2.49 থেকে এখানে টু, টু থাকবে শুধু, বাকি সব বাদ, মানে ইন্টিজারটা রাখবে শুধু, তাহলে এখানে টু চলে আসতেছে না। এখন এই লাস্টেরটাতে গিয়ে আবার কি হবে, যে প্রিন্ট টাইপ অফ নাম্বার, মানে হচ্ছে এই যে টু, টু এর তোমার এটা নির্ধারণ করা লাগবে যে টু এর টাইপটা কি। টু এর টাইপটা কি আমার আসলে ইন্টিজার, তাহলে ক্লাস অফ ইন্টিজার, এই ডি নাম্বারটা হবে আমাদের সঠিক আনসার, সি নাম্বার কিন্তু হবে না, কারণ সি নাম্বারে দুইটাই ফ্লোট বলছে। ঠিক আছে, আচ্ছা এখন বলতেছে যে আইএমএসবি, ঠিক আছে, আমাদের এই আইএমএসবি ইকুয়াল ফ্লোট 3। ঠিক আছে, তাহলে আইএমএসবি ভেরিয়েবলটির মান কত হবে, আইএমএসবি ভেরিয়েবলের মান কত হবে? তো আইএমএসবি ভেরিয়েবল যেহেতু আমি বলেই দিলাম এখানে 3, তার মানে এখানে কি হবে 3.0, এটাই হবে আমাদের মান, কারণ এখানে ফ্লোট, যেহেতু ফ্লোট হলে একটা দশমিক মান আসা লাগবে। ওকে, তারপরে ইনপুট ফাংশন দ্বারা গ্রহণকৃত ডেটার ডিফল্ট ডেটা টাইপ কি হবে? ইনপুট, ইনপুট ফাংশন দ্বারা বলতো, ইনপুট ফাংশন দ্বারা যখন আমি কিছু একটা গ্রহণ করব, তখন এটাকে আসলে আমি কি বলতে পারি, এটাকে আমি বলতে পারি হচ্ছে str বা স্ট্রিং, এটা আসলে আমি বলতে পারি এখানে। ঠিক আছে, ওকে। তারপরে আমরা একদম আমাদের বলতে গেলে মানে এই ওয়ান শট ক্লাসের আমরা শেষ পর্যায়ে চলে আসি, এই যে এই স্লাইডটা শেষ করলে ইনশাআল্লাহ আমাদের আইসিটি কিন্তু সবটাই শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের প্রথমেই আসতেছে কি, প্রথমেই হচ্ছে x ইকুয়াল ইন্টিজার অফ ইনপুট হ্যালো, হ্যালো ইনপুট নাম্বার। আচ্ছা, এখানে হচ্ছে একটা ভুল দেয়া আছে, ঠিক আছে, ভুলটা কি, ভুলটা হচ্ছে এখানে লজিক্যাল এরর। লজিক্যাল এররটা কীরকম, যে এখানে এই যে তুমি হ্যালো, হ্যালো ইনপুট নাম্বার, এটা যে তুমি লিখলা, এটা লিখলে তোমার হচ্ছে একটা ফার্স্ট কোটেশন দেওয়া লাগে, বুঝছো? এই ফার্স্ট কোটেশনটা কিন্তু এখানে দেওয়া হয় নাই। ফার্স্ট কোটেশনটা না দেওয়ার কারণে এটা হচ্ছে একটা লজিক্যাল এরর শো করবে। তারপর হচ্ছে এখানে বলছে ইনপুট হিসেবে 3.0, 3.0 লিখলে আউটপুট কি দেখাবে। এখানে তোমার বলেই দিছে যে ইনপুট তোমার দিতে হবে কি, ইন্টিজারের ভিতরে আছে না এটা, তো ইন্টিজার না দিয়ে তুমি যদি এখানে একটা ফ্লোটিং নাম্বার দিয়ে দাও 3.0, তাহলে এটা ইরর দেখাবে না, এটা হচ্ছে ইরর দেখাবে একটা। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কি আসতেছে, যে x ইকুয়াল টু, y ইকুয়াল 3, z ইকুয়াল 5, এগুলা দেয়া আছে। এখন বলছে w এর মান নির্ণয় করার জন্য, তাহলে একটু চিন্তা করো, x হচ্ছে 2, 3, তারপরে হচ্ছে 5। ও আচ্ছা, এখানে একটু ঝামেলা আছে, এখানে হচ্ছে আচ্ছা x এর সাথে
এক্স এর সাথে কি ওয়াই আর জেড এর গুণফলটা যোগ করব। তাহলে ওয়াই আর জেড এর গুণফল হচ্ছে কত? 3 5 15, 15 আর 2 হচ্ছে 17, 17 তারপরে এখানে আবার আমি কত যোগ করব? 5 যোগ করব, 22, 22 থেকে আবার আমি এক্স ইন্টু ওয়াই বাই জেড, মানে হচ্ছে এটা যদি করো তাহলে দেখবা তোমার 1.2 আসতেছে। তাহলে তুমি যদি 22 থেকে 1.2 বাদ দাও তাহলে তোমার দেখবা 20.8 আসবে। আচ্ছা, তারপরে পাইথনে রিলেশনাল অপারেটর কোনটা? পাইথনের রিলেশনাল অপারেটর, এখন দেখো তো, এটা মানে হচ্ছে ইকুয়াল, কিন্তু আমাদের পাইথনে কিন্তু এটা দিয়ে ইকুয়াল বোঝায় না। ইকুয়াল বোঝাতে হলে আমাদের ইকুয়াল ইকুয়াল এভাবে দিতে হয়। তারপর হচ্ছে এটা দিয়ে আমাদের বোঝাই হচ্ছে লেস দেন অর ইকুয়াল, আর এটা দিয়ে হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল বোঝায়। যেহেতু এটা আমাদের গ্রহণযোগ্য না, তার মানে হচ্ছে পরের দুইটা আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে দেখো আমাদের এই যে 24 নম্বরে দেয়া আছে যে এক্স ইকুয়াল আমাদের হচ্ছে 5 গ্রেটার দেন হচ্ছে আমাদের 3, রাইট? এবং এখানে বলছে যে প্রিন্ট এক্স প্রোগ্রামটির আউটপুট কি হবে। এখন আমরা এখানে দেখে বুঝতে পারতেছি যে আসলে এখানে এক্স ইকুয়াল 5 গ্রেটার দেন 3, এখানে একটা রিলেশন লেখা আছে। তো এই জিনিসটা কিন্তু আসলে সত্য যে 5 জিনিসটা হচ্ছে 3 এর থেকে বড়, রাইট? যেহেতু এটা সত্য এবং এটাকেই প্রিন্ট করতে বলছে, তাহলে আমাদের প্রিন্ট এক্স দিলে কি আসবে? এইখানে আমাদের আউটপুট আসবে হচ্ছে ট্রু, কারণ এটা জিনিসটা একটা ট্রু ফ্যাক্টরকে এখানে প্রকাশ করতেছে, রাইট? আচ্ছা, তারপর যদি আমরা 25 নম্বরে আসি, 25 নম্বরে কি বলা হয়েছে? ফার্স্টে বলা হয়েছে যে ভেরিয়েবল ইকুয়াল 5, ভেরিয়েবল ইকুয়াল 5, তারপরে বলছে ইফ ভেরিয়েবল ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 5 দেন প্রিন্ট হচ্ছে 1। যদি 5 ভেরিয়েবল যদি তোমার 5 এর সমান হয় অথবা 5 থেকে বড় হয় তাহলে হচ্ছে 1 প্রিন্ট করবে। আবার দ্বিতীয় শর্ত দিচ্ছে যে ভেরিয়েবল ভেরিয়েবল যদি এলস ইফ ভেরিয়েবল যদি কত হয়? 5 হয়, তাহলে হচ্ছে কি করবে? 2 প্রিন্ট করবে। আবার যদি অন্য কিছু হয় তাহলে হচ্ছে 3 প্রিন্ট করবে। এখন এগুলো হচ্ছে একটা লুপ, এই জিনিসগুলো হচ্ছে একটা লুপ। কি করবে? ভেরিয়েবল 5 যে দেওয়া সেটা হচ্ছে সে প্রথমে ইফ এর লুপের মধ্যে এসে ফার্স্টে সে ইফ এর মধ্যে দেখবে যে ইফ এর মধ্যে কি শর্ত দেয়া আছে। ইফ এর মধ্যে শর্ত দেয়া আছে হচ্ছে যে 5 এর ইকুয়াল হতে হবে অথবা 5 এর থেকে বড় হইতে হবে। ঠিক আছে? এই শর্তটা দেয়া আছে। 5 এর থেকে ইকুয়াল হইতে হবে অথবা 5 এর থেকে বড় হইতে হবে। এখন দেখা যাইতেছে যে এইখানে 5 এর ইকুয়াল হওয়ার যেই শর্তটা, 5 এর ইকুয়াল হওয়ার কন্ডিশনটা সে ফুলফিল করে ফেলতেছে। সেই কারণে সরাসরি সে প্রিন্ট 1, মানে এই 1টা প্রিন্ট হয়ে যাবে। আর ওই যে এলস ইফ বা এলস এইগুলা কোনো কিছুতেই কিন্তু যাবে না, মানে প্রথমটা স্যাটিসফাই হয়েছে মানে সে এটাকে প্রিন্ট করে ফেলবে। পরের গুলাতে কি আছে না আছে তার আর দেখার দরকার নাই। এখন যদি এইটা ফিল আপ না হইতো, এইটা যদি না মিলতো, না মিললে তখন হচ্ছে সে এলসিফে যেত। এলসিফে যদি না মিলতো তখন লাস্টে সে হচ্ছে এলসে যাইতো। বুঝছো? এখন যেহেতু এখানে দেখা যাচ্ছে যে এখানে শুরুর কন্ডিশনটাই ফুলফিল হয়ে গেছে, সেই কারণে আমরা হচ্ছে এখানে আনসারটা দেখাবো হচ্ছে এই এ নাম্বারটা, অর্থাৎ 1, মানে আমাদের 1 প্রিন্ট হবে এই জায়গাতে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তাহলে এই পর্যন্ত আমাদের ছিল মোটামুটি আহ আমাদের আজকের এই ক্লাস। আজকে আমাদের ওয়ান শট এমসিকিউ সলভিং এর যে ক্লাসটা ছিল, এই ওয়ান শট এমসিকিউ সলভিং এর ক্লাসের মাধ্যমে আমরা হচ্ছে টোটাল আইসিটি ডান। আইসিটি আমাদের ইনশাল্লাহ আইসিটি এমসিকিউ যা করানোর ছিল আমরা হচ্ছে পুরোটাই ডান। আইসিটি এমসিকিউ ডান আলহামদুলিল্লাহ। তো আইসিটি এমসিকিউ ডান হওয়ার পর আমাদের হচ্ছে এখন আমাদের যে কোর্সটা নিয়ে আমরা কথা বলতেছিলাম যে আমাদের হচ্ছে লাস্ট সেকেন্ড সার্ভাইভাল ব্যাচ, তোমাদের এইচএসসি 26 এ যারা আছো তাদের জন্য হচ্ছে লাস্ট সেকেন্ড সার্ভাইভাল ব্যাচ নামে আমরা একটা ব্যাচ নিয়ে আসছি। তো এই ব্যাচে তোমাদের জন্য কি থাকছে, তোমরা হচ্ছে আহ পদার্থবিজ্ঞান, তারপরে হচ্ছে রসায়ন, গণিত এবং উচ্চতর গণিত, এই 4টা টপিকের হচ্ছে ক্লাস পাচ্ছ। এবং সবগুলো হচ্ছে ফ্রি লাইভ ক্লাস। ফ্রি লাইভ ক্লাসে যুক্ত হওয়ার জন্য অবশ্যই আমাদের পেজে নক করবা। এবং
তারপর হচ্ছে ইউটিউবে এবং ফেসবুকেও তোমরা ফ্রি রেকর্ডেড ক্লাস পাবা। তারপর হচ্ছে অনলাইন এক্সামটা আমাদের ফ্রি থাকবে না, অনলাইন এক্সামটা হচ্ছে আমাদের একটা প্রিমিয়াম অনলাইন এক্সাম হবে। এবং হচ্ছে মাঝখানে যে সাজেশনটা একদম ফ্রি থাকবে, এবং পার্সোনাল মেন্টরিং আমাদের ফ্রিও থাকবে। পাশাপাশি হচ্ছে আমাদের একটা প্রিমিয়াম প্যাকেজের মধ্যেও ওইটা ইনক্লুডেড থাকবে, যে ওইটা একটু এক্সট্রা লেভেলে থাকবে আর কি, পার্সোনাল মেন্টরিংটা। আর অনলাইন এক্সাম হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রিমিয়াম। যারা হচ্ছে আমাদের এখানে এক্সাম বেসটাতে ভর্তি হবে তারাই শুধু এক্সামটা দিতে পারবে। আর অন্য জিনিসগুলো হচ্ছে ফ্রি। ফ্রি লাইভ ক্লাসে অ্যাড হতে হলে কিছুটা শর্ত আছে অ্যাক্সেস পাওয়ার জন্য। আর ফ্রি রেকর্ডেড ক্লাসের জন্য আসলে কোনো কোনো কিছুর রিকোয়ারমেন্ট নেই। তুমি যে কেউ হও, তুমি সরাসরি আমাদের রেকর্ডেড ক্লাসগুলো দেখতে পাবা আমাদের পেজ থেকে বা আমাদের চ্যানেল থেকে। তো সবার জন্য শুভকামনা রইলো। আমাদের এই আইএমএসবির পক্ষ থেকে এই যে এসএসসি 26 লাস্ট সেকেন্ড সার্ভাইভাল ব্যাচের যে ডিটেল গুলা দরকার, সেগুলো হচ্ছে আমি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা হচ্ছে এই ভিডিওর যে ক্যাপশন, যে কোনো একটা জায়গায় আমি দিয়ে দিব, অথবা কমেন্টেও দিতে পারি। দিয়ে দিয়ে দিলে সেখান থেকে দেখে তোমরা হচ্ছে আমাদের কোর্সটাতে যুক্ত হয়ে যেতে পারো। কিন্তু এটা আশা করি তোমাদের সামনে যে 20 দিন সময় আছে, সামনে টোটাল 20 দিনের মতো সময় আছে, সেই সময়টা অনেকটা কার্যকরী করে তুলবে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব তোমাদেরকে যতটুকু সাপোর্ট দেওয়া যায় আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করে যাব। বাকিটা আল্লাহর ইচ্ছা, দেখা যাক আমরা কতটুকু পারি। আমাদের জন্য দোয়া করিও এবং আমাদের সাথে থাকিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।